আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরুতে আমি বলে নিই, আমাদের আজকের যে ক্লাসটা আমরা শুরু করলাম এটা হচ্ছে অ্যাকচুয়ালি এসএসসি 21 বেসের জন্য, মানে যারা হচ্ছে সামনে এসএসসি পরীক্ষা দেওয়ার কথা কিন্তু করোনার কারণে আটকে গেছে, তাদের এই সময়টা যাতে কাঙ্ক্ষিতভাবে কাজে লাগানো যায় তার জন্য আমাদের এই প্রোগ্রামটা। তো আমরা স্কুল খোলার আগ পর্যন্ত এই প্রোগ্রামটা চালু রাখবো যাতে করে আমরা কিছুটা জিনিস শিখতে পারি। তো আমরা ফার্স্ট পেপার নিয়ে পড়াশোনা করব। ফার্স্ট পেপার নিয়ে পড়াশোনা করব, কারণ এসএসসির তুলনায় এইচএসসি সিলেবাসটা অনেক বড়। সেই বড় সিলেবাসটাকে আমাদের আগে থেকে যদি একটু করে কভার করে রাখতে পারি, এটা আমাদেরকে অনেক অনেক বেশি কাজ দিবে, অনেক অনেক বেশি হেল্প করবে। তো তোমরা যারা জয়েন করছো তোমাদেরকে আমি শুরুতেই রিকোয়েস্ট করব, তোমাদের যারা এসএসসি 21 বেসের যারা আছে বন্ধুবান্ধব বা পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে মেনশন করে জানিয়ে দাও। আর যারা আমাদের এখানে জয়েন করছো একটু কষ্ট করে ক্লাসটা শেয়ার করে দাও। শেয়ার এইবারে কেয়ার। সো তুমি ক্লাসটা একটু শেয়ার করে দাও। অনেকে মনে করতে পারো ভাই এগুলো নিয়ে কি আমাদের প্রেশার বাড়বে না? না বাবা, তুমি তো আর মনে করো অনেক বয়স্ক হয়ে যাও না যে তোমাকে প্রেশার বাড়বে, প্রেশারের ওষুধ খাইতে হবে। কোনো টেনশন নাই, কোনো প্রেশার হবে না। মজায় মজায় একটু একটু করে শিখবো। প্রেশার কী জিনিস সেটা আমরা শিখবো না, কারণ এই অধ্যায়ে প্রেশার নামক কোনো কিছু নাই। প্রেশার নামক জিনিসগুলো আমরা শেষের দিকে পাই। সো আমি আবারও বলতেছি, তোমরা যারা জয়েন করছো একটু লাইভটা শেয়ার করে দাও। তোমরা যারা জয়েন করছো একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দাও এবং বন্ধুবান্ধব থেকে মেনশন করে দাও। আর একই সাথে কে কোন স্কুল থেকে জয়েন করছো, যেহেতু এখানে স্কুলের স্টুডেন্টেরা, আবার যারা মনে করো এর আগের বছরের বর্তমানে এইচএসসি ফার্স্ট ইয়ার আছে তারাও চাইলে করতে পারবে, কোনো সমস্যা নেই। তাদের ক্ষেত্রে তোমরা কলেজের নামটা বলে দাও, কমেন্টে একটু বলে দাও যে কে কোন স্কুল থেকে জয়েন করছো, কে কোন কলেজ থেকে জয়েন করছো, কে কোন স্কুল থেকে জয়েন করছো, কে কোন কলেজ থেকে জয়েন করছো, কমেন্টে একটু বলে দাও। এবং যারা এখনও শেয়ার করোনি একটু কষ্ট করে শেয়ার করে দাও। আমরা মজায় মজায় ইনশাল্লাহ ফিজিক্স পড়ব। ফিজিক্সের যে কি মজা সেটা আমরা বুঝবো আস্তে আস্তে। এসএসসি লেভেলে যে ফিজিক্স পড়ছি সেখানে তো তেমন খুব একটা কিছুই ছিল না। আসল ফিজিক্স হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েটে। খুবই মজা। মুন্তাসির সাকিব, নবাব সিরাজউদ্দৌলা গভর্নমেন্ট কলেজ নাটোর, প্রীতি সরকার বান্দরবন কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, ইভা সাভার গার্লস কলেজ, বাবুল চন্দ্র ঘোষ জেভিয়ার হাই স্কুল, জাকিয়া সামি অপর্ণাচরণ সিটি কর্পোরেশন গার্লস হাই স্কুল, আচ্ছা আমরা আর পড়তেছি না। একজন আছে নাসিরা বাদিয়ান। দেখি কে কোন কলেজের কোন স্কুলের স্টুডেন্ট বেশি থাকে, একটু দেখা যাক। ওকে, তো
আমরা তাহলে আস্তে আস্তে শুরু করি। আচ্ছা তোমরা একটু যারা জয়েন করছো আমাকে একটু কষ্ট করে বলবা, তাহমিনা আক্তার হিবা এই ক্লাসটাকে আমি করতে পারি? ক্লাস তো পাবলিক, যে কেউ করতে পারবে, ক্লাস করতে তো কোনো বাধা নাই, হ্যাঁ, কারণ ক্লাস নিচ্ছে ইমু ভাই। তো আসি, তো আমি শুরুতেই আমাকে একটু বলে দাও আমার সাউন্ড এবং ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা। আমার সাউন্ড এবং ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা আমাকে কাইন্ডলি কমেন্টে একটু কনফার্ম করো। আর অনেকে অনেক জায়গা থেকে জয়েন করছে, এতগুলো পড়তে পড়তে আসলে ক্লাসের টাইমটাই চলে যাবে। তো আমাকে একটু কনফার্ম করো আমার সাউন্ড, ভয়েসটা। যদি আমি জানি আমার ভয়েস একটু মোটা, শুনতে বিদঘুটে লাগে, তাও শুনতে হবে, কোনো যে কী বলে, না শুনে কোনো উপায় নেই। বাট কথা হচ্ছে ক্লিয়ার কিনা সেটা বলো, ভয়েসটা ক্লিয়ার কিনা আর ভিডিও ক্লিয়ার কিনা। হোপফুলি কোনো প্রবলেম হওয়ার কথা না, সাউন্ড এবং ভিডিওর জন্য যত কিছু করা দরকার সব কিছু করা আছে। ওকে 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 ওকে। আর আমরা যারা এখনও শেয়ার করি না, আমি আবারও বলতেছি, আমরা একটু ক্লাসটা শেয়ার করে দিই আর পাড়া প্রতিবেশীদেরকে মেনশন করে দিই। দেখবা 2 দিন পরে তোমার বন্ধু এসে বলবে, বন্ধু 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 তুমি করলা, আমার একটু জানাইলাও না, এরকম কেমনে হয়ে গেল বন্ধু। সো তখন তুমি ঝামেলায় পড়ে যাবে চান্দু। সো এখন তুমি মেনশন করে তাদেরকে জানিয়ে দাও। ওকে, আসি আমরা আমাদের ক্লাসের দিকে। হ্যাঁ, আমরা কথা না বাড়িয়ে আমরা ক্লাসের দিকে আসি। তো শুরুতে আমি বলিনি, আজকে যেহেতু আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, মানে প্রথম ক্লাস, আজকের ক্লাসে আমরা অ্যাকচুয়ালি খুব একটা আহামরি কিছু পড়ব না, বাট একেবারে কিছু পড়ব না তাও হবে না। আজকের ক্লাস হচ্ছে 50% হচ্ছে আমরা ইন্টারমিডিয়েট সম্পর্কে অনেক কিছু জানবো, অ্যাডমিশন সম্পর্কে অনেক কিছু জানবো, আর বাকি 50% হচ্ছে অনেক কিছু পড়বো। আজকের পড়াটা এমন হবে, ওই ছোটোখাটো জিনিস থেকে আমাদের কিভাবে প্রশ্ন হতে পারে সেগুলো আমরা দেখা দিব। মানে সিম্পল জায়গা থেকে যে প্রশ্ন হতে পারে সেটা আমরা দেখাবো, সিম্পল আলোচনা হবে। সো আসো আমরা শুরু করে দিই। ওকে ওকে ওকে, তাহলে আমরা একটু ভালো করে খেয়াল করি। প্রথমে তো তোমরা অনেকেই আমাকে চিনো না, আমার পরিচয়টা দিয়ে দিই। আমি হচ্ছি মোহাম্মদ ইফতেখার হোসেন ইমু। এতদিন ছিলাম ইন্টার পাস, এখন বিএসসি পাস, এখন ইঞ্জিনিয়ার হয়ে গেছি। বিএসসি যেহেতু এতদিন আমি বলতাম যে আমি ইন্টার পাস, বাট এখন সেটা আর বলার প্রয়োজন পড়ে না, এখন ইঞ্জিনিয়ার হয়ে গেছি। সো নামের পাশে ইঞ্জিনিয়ারও লাগানো যায়। ইফতেখার হোসেন ইমু, আমি চুয়েট মেকানিক্যাল থেকে পাস করছি। আর আমার কলেজ ছিল চিটাগং কলেজ। আর আরেকটা স্পেশাল পরিচয় বলা যায়, ফাউন্ডার অফ মডুলাস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার। তো এখন আসি, এটা হচ্ছে আমার সিম্পল পরিচয়, অত বড়সড় কোনো পরিচয় নাই। তো আমরা আসি এখন, আমরা আজকে কী আলোচনা করব। তো আজকে আমরা যেসব জিনিস নিয়ে আলোচনা করব তাকে আমি 3টা ক্যাটাগরিতে ভাগ করছি। 1 নম্বর ক্যাটাগরি হচ্ছে সিলেবাস ও এইচএসসি পরীক্ষা সংক্রান্ত আলোচনা। এখানে সিলেবাস সংক্রান্ত আলোচনা আর এইচএসসি পরীক্ষা সংক্রান্ত আলোচনা, মানে আমি মেইনলি ফিজিক্সের কথা বলবো, আর তোমরা কি বই কিনতে হবে বা কখন কিনতে হবে এগুলো নিয়ে আমরা আলোচনা করব, মানে কথা বলবো আর কি, বইগুলোর নাম বলে দিব। আর এরপর আমরা যেহেতু এইচএসসি লেভেলের পর স্টুডেন্টদের সবচেয়ে বড় যে কন্টেস্টটা, সেটাকে আমরা বলি অ্যাডমিশন টেস্ট। কারো ইচ্ছে মেডিকেলে যাবে, কারো ইচ্ছে ইঞ্জিনিয়ারিং, কারো ইচ্ছে কোনো একটা ভালো ভার্সিটিতে ভালো সাবজেক্ট নিয়ে পড়বে, হোয়াট এভার, যেদিকেই তোমার ইচ্ছে হোক না কেন, তার জন্য তোমাকে কি করা উচিত, কীভাবে পড়া উচিত, সেটা নিয়ে আমরা কথা বলবো। অ্যান্ড ফাইনালি আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের 2nd অধ্যায় ভেক্টর সংক্রান্ত বেসিক কিছু আলোচনা আমরা করব। আর অনেকেই বলতে পারো ভাই কেন 2nd অধ্যায়, অ্যাকচুয়ালি ফার্স্ট অধ্যায়টা হচ্ছে আমরা সবার লাস্টে পড়াই, ওইটা হচ্ছে খুব একটা কাজের বা ঝামেলার কোনো অধ্যায় না, সেটা হচ্ছে ওই পরিমাপ নিয়ে। তোমরা 9-10-এর প্রথম অধ্যায় যেরকম পড়ছিলে, জাস্ট লাইক দ্যাট। এবার আসো, তাহলে আমরা আমাদের আলোচনার দিকে যাই। তো প্রথমত তোমাদেরকে আমি পরিচয় করাই দিই। ইন্টারমিডিয়েটে তোমরা জানো প্রত্যেকটার 2টা করে পেপার আছে, তার মধ্যে ফিজিক্সের মধ্যে 2টা পেপার আছে, ফার্স্ট পেপার, 2nd পেপার। তো আমরা এখন শুধু ফার্স্ট পেপার নিয়ে কথা বলবো। নর্মালি যদি বলি, ফিজিক্স ফার্স্ট পেপারে অধ্যায় আছে 10টা, আর ফিজিক্স 2nd পেপারে অধ্যায় আছে 11টা। তো আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের অধ্যায়গুলো নিয়ে যদি আমরা বলি, তাহলে একটু ভালো করে খেয়াল করো, একটু তুমি অ্যানালাইসিস করলে তুমি যেটা পাবা, ফিজিক্সের আমি অধ্যায়গুলো মুখে বলি। প্রথম অধ্যায়, তুমি ফিজিক্স ফার্স্ট পেপার যদি কোনো একটা বই নাও, সেই বইয়ের প্রথম অধ্যায়টা পাবা ভৌত জগত পরিমাপ। এই অধ্যায়টা আমরা সবার লাস্টে পড়াই, এটা নিজেও পড়া যায়, তবে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে যেগুলো বুঝতে হয়। এরপর 2 নম্বর অধ্যায় ভেক্টর। এই ভেক্টর এমন একটা অধ্যায়, দুনিয়ার সব কিছু পড়তে হলে যেটাই আমার মেইন ফ্যাক্টর, তার নামই হচ্ছে ভেক্টর। এর মানে তুমি যেখানেই যাও, এই ভেক্টর তোমাকে একটু করে দিবে নাড়া, ওই কারণে ভেক্টরের বেসিকটা তোমার থাকতে হবে কড়া। তো আমরা সেই কাজটাই করবো ইনশাল্লাহ। এরপর হচ্ছে 3rd অধ্যায় গতিবিদ্যা, 3 নম্বর অধ্যায়, যেটা তোমরা 9-10-এ পড়ে আসছো।
এখানে আরও বৃহৎ লেভেলে পাবা। এরপর 4 নম্বর হচ্ছে নিউটনীয় বলবিদ্যা, সেখানে হচ্ছে নিউটনের সূত্র নিয়ে বা বলবিদ্যা নিয়ে আলোচনা করা হয়। এরপর হচ্ছে 5 নম্বর অধ্যায় কাজ, শক্তি ও ক্ষমতা, 9, 10-এ পড়ে আসছো, তার থেকে এখানে একটু আপগ্রেডেড ভার্সন পাবা। এরপরে 6 নম্বর অধ্যায় মহাকর্ষ ও অভিকর্ষ, এটা নিয়েও 9, 10-এ হালকা পাতলা পড়ে আসছো, এখানে আরও বৃহৎ পরিসরে পাবা। এরপরে 7 নম্বর অধ্যায় পদার্থের গাঠনিক ধর্ম, এখানে আমাদের বিভিন্ন পদার্থের গঠন নিয়ে, প্রবাহী নিয়ে আলোচনা করা হয়, সেটা তোমরা 9, 10-এ খুব একটা পড়ো নাই, তবে এর কিছুটা অংশ পড়ছো, যেমন ফিরন, বিকৃতি, এই টার্মগুলো তোমরা নিশ্চয়ই 9, 10 থেকে পরিচিত। সেই টার্মগুলো হচ্ছে পদার্থের গাঠনিক ধর্মে আছে। এরপর হচ্ছে আমাদের 8 নম্বর অধ্যায়, যাকে আমরা বলি পর্যাবৃত্ত গতি। এই পর্যাবৃত্ত গতিটার কনসেপ্টটা তোমরা জানো, তোমরা মানে 9, 10-এই পড়ে আসছো, এখানে আর একটু বৃহৎ পরিসরে। এরপর আসবে 9 নম্বর অধ্যায় তরঙ্গ, এই তরঙ্গটাও 9, 10-এ হালকা পাতলা পড়ে আসছো, এখানে আরও বৃহৎ পরিসরে। দেন 10 নম্বর অধ্যায় হচ্ছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, এই অধ্যায় নিয়ে তোমাদের কোনো আইডিয়া নাই, এই অধ্যায়টা তোমরা ইন্টারমিডিয়েটেই নতুন করে জানবা। এটা হচ্ছে আমাদের ওভারঅল যে জিনিসগুলো, এগুলো হচ্ছে এই টোটাল 10টা অধ্যায়। এবার তুমি চিন্তা করে দেখো, ইন্টারমিডিয়েটে যে আমাদের ফিজিক্স কোয়েশ্চেন হয়, কোয়েশ্চেনের ক্ষেত্রে তোমরা জানো যে ফিজিক্স ফার্স্ট পেপারে 100 মার্কের, সেকেন্ড পেপারে 100 মার্কের এক্সাম। তো ফার্স্ট পেপারের 100 মার্কের এক্সামের মধ্যে আমরা জানি 25 হচ্ছে আমার প্র্যাকটিক্যাল, সেটা প্র্যাকটিক্যালের মতো, আর বাকি 75 হচ্ছে থিওরি। এই 75 যে থিওরি, তার মধ্যে তোমরা জানো 25 হচ্ছে আমাদের কি, 25 হচ্ছে আমাদের এমসিকিউ, আর বাকি যে তোমার 50 মার্কস থাকে সেটা হচ্ছে সিকিউ, সৃজনশীলের জন্য। এখন আসি, আমরা যদি এবার এটাকে অ্যানালাইসিস করি এমসিকিউর ক্ষেত্রে, আমাদের ওভারঅল টোটাল এমসিকিউ হয় 25টা। এমসিকিউ এমন একটা জিনিস যেটা তুমি ভালো না করলে রেজাল্টটা হয়ে যাইতে পারে ফিনিশ। ওই কারণে এমসিকিউ সলভ করার সময় তোমাকে মাথায় রাখতে হবে আসলেই তুমি একটা জিনিস। অ্যাকচুয়ালি এমসিকিউটা হচ্ছে, এখানে তুমি বলতে পারবা না, আমাদের অনেকের একটা কমন ডায়ালগ হচ্ছে, পরীক্ষা খারাপ করলে স্যারে মনে হয় বউয়ের সাথে ঝগড়া করে আমার খাতা কাটছে। ওই স্যারে বউয়ের সাথে ঝগড়া করে যখন বউয়ের সাথে টিকে উঠতে পারে নাই, এই ঝগড়ার যে উনার রাগ, অভিমান, সব কিছু আমার খাতার উপর দিয়ে ঝাড়াই দিছে। কিন্তু বাচ্চারা এমসিকিউতে এটা বলতে পারবা না, ঝগড়া করলেও চলবে না, এটা মেশিনে কাটে। সো এই ধরনের ঝামেলা না এমসিকিউতে। এমসিকিউটা হচ্ছে আমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ এটার উপর ডিপেন্ড করে তোমার রেজাল্টটা কত ভালো কত খারাপ হবে, এটা চেঞ্জ হওয়ার কোনো স্কোপ নাই। এখন আসো, এই এমসিকিউতে যে 25টা, এই 25টার মধ্যে ফিজিক্স ফার্স্ট পেপারে যে 25টা আসবে, কোনো অধ্যায় বাদ যাবে না। প্রত্যেকটা অধ্যায় থেকে 2টা করে এমসিকিউ আসলে 10 দুগুণ 20টা, আরও 5টা এক্সট্রা থাকে। এর মানে কোনো অধ্যায় থেকে 2টা, কোনো অধ্যায় থেকে 3টা এমসিকিউ হয়। এবার আসো হচ্ছে সিকিউ হচ্ছে কয়টা, আনসার করতে হবে আমাকে 5টা, টোটাল সিকিউ আসে হচ্ছে 8টা। এবার তুমি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো তো, তোমার ওভারঅল সিকিউ মানে সৃজনশীল আসবে হচ্ছে 8টা, তোমার অধ্যায় আছে কয়টা, 10টা। তার মধ্যে 1 নম্বর অধ্যায় থেকে শুধু এমসিকিউ হয়, কোনো সিকিউ হয় না। তাহলে অধ্যায় বাকি আছে কয়টা, এই দেখি তোমরা কতটুকু অ্যাক্টিভ আমি দেখি, এই বলো তো 10 থেকে 1 গেলে কত হয়, এই 10 থেকে 1 গেলে কত হয়, দেখি কয়জন অ্যাক্টিভ আছে। 10 থেকে 1 গেলে এই বিয়োগটা কে পারে না, আমি একটু দেখি। এই যে সবার আগে পারছে মুবারক হোসেন 9, কংগ্রেচুলেশন। তুমি একটু একটা কাজ করবা, এই যে 10 টাকার একটা চকলেট নিজ দায়িত্বে নিজের পকেটের টাকা দিয়ে খেয়ে নিবা, আর খাওয়ার সময় আমাকে স্মরণ করবা, কারণ আমি বলার কারণেই তো খাচ্ছ, টাকা কোথায় গেছে সেটা ফ্যাক্ট না। আসি, যাক, এই যে অনেকেই পারতেছে, তাহলে যাক তোমরা জিনিয়াস। এই যে দেখো, এই 10 থেকে 1 গেলে যে 9 হয়, এটা কয়জনে পারে, তোমরা পারো। এর থেকে বড় জিনিয়াসের আর দরকার নেই, তোমরাই পারবা আগামী দিনে উড়াই দিতে। সো তোমাদেরকে নিয়ে আমার আস্থা আছে। এবার আসি 9টা। এই 9টা অধ্যায় থেকে সৃজনশীল আসবে 8টা। এর মানে কি, 9টা অধ্যায় থেকে তার মধ্যে 8টা সৃজনশীল আসবে। তোমার কি মনে হয় 1 অধ্যায় থেকে 2টা আসবে না? তাহলে প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে আসবে, যে কোনো একটা অধ্যায় বাদ যাবে। অধ্যায় বাদ যাওয়ার ক্ষেত্রে আমাদের কিছু ছোট ছোট অধ্যায় আছে, যেমন পর্যাবৃত্ত গতি, এটা একটা ছোট অধ্যায়, 7 নম্বর, তোমার 8 নম্বর অধ্যায়। এরকম মহাকর্ষ অভিকর্ষ, এটা একটা ছোট অধ্যায়, তবে এটা থেকে বেশি আসে আরও। তো এরকম কিছু অধ্যায় মাঝে মধ্যে বাদ যাইতে পারে, অথবা পার্সিয়ালিং হইতে পারে, যে 2টা অধ্যায় মিলিয়ে দিতে পারে। এরকম মোটামুটি দেখা যায় 9টা অধ্যায় টাচ করা হয়। তাহলে আমাকে বলো তো, ওহে বন্ধুগণ, সিলেবাস থেকে কোনো কিছু বাদ দেওয়ার উপায় আছে? কোনো উপায় নেই। এটা পড়বো না এটা বলা যাবে না, সব পড়তে হবে। আচ্ছা ভালো কথা,
তুমি এখন চিন্তা করলা ভাই আমি এমসিকিউতে মনে করেন আল্লাহর নাম নিয়ে যখন আমি দাগাই দিই এটা হয়ে যায়, সো এমসিকিউ নিয়ে আমার টেনশন করারই কোনো দরকার নাই। এরকম ভাগ্য অনেকের থাকে, শুধুমাত্র আমি বাদে। কারণ আমার হচ্ছে বুঝছো, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে গেছি, এমসিকিউ মনে করো কয়েকটা পারতেছি না, যে কয়েকটা পারি না সবগুলো আমি চোখ বন্ধ করে আন্দাজে দেখাইছি, মাশাআল্লাহ সবগুলোই ভুল হয়েছে, একটাও শুদ্ধ হয়নি। ইভেন আমার লাইফে এমনও গেছে আমি জানি যে 4টা এমসিকিউর মধ্যে এই 2টার মধ্যে যে কোনো একটা হবে, চোখ বন্ধ করে যে কোনো একটা দাগাই দিছি, বাসায় এসে দেখলাম যে আনসার হচ্ছে যেটা দাগাই নেই সেটা। সো তোমার যদি এমন ভাগ্য না হয়, তুমি মনে করো এমসিকিউ তো কোপাই দিলা, কিন্তু অ্যাকচুয়ালি আবার অ্যাডমিশনে যখন যাবা, ইন্টারমিডিয়েট তো শেষ নয়, এসএসসিতে তুমি এসএসসি শেষ করছো, এরপর মনে করলা বিন্দাস আমার আর কোনো প্যারা নাই, ঝামেলা নাই। কিন্তু ইন্টার লাইফে ইন্টার শেষ করলে ঝামেলা নাই এটা বলার উপায় নাই, কারণ এক্সট্রা করে নতুন ঝামেলা আসে ভাইরে ভাই, তখন আমাকে অ্যাডমিশনের জন্য আরও বেশি পরিশ্রম করতে হয়। সো বুঝতেই পারতেছো আমাকে সব কিছুই মোটামুটি খুব ভালো করে পড়তে হবে, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। এবার আসে অনেকে তোমাকে বলবে এই ইন্টারমিডিয়েট সিলেবাসটা অনেক বড়, আসলেই বড়। অনেকে বলবে এই টাইমের মধ্যে পড়া সম্ভব না, আসলেই পড়া সম্ভব। টেকনিক্যালি তোমাকে আগাইতে হবে, পড়া সম্ভব, একটু পরিশ্রম বেশি করতে হবে, ইনশাল্লাহ পারবা, কোনো সমস্যা নেই। ওই জন্য আগে থেকে একটু একটু করে শুরু করা। এবার হচ্ছে তোমার অনেকে বলে কঠিন না, কারণ তাদের বেসিকটা ক্লিয়ার না। ইন্টারমিডিয়েট দাঁড়াই আছে যার উপর, তার নাম হচ্ছে বেসিক। ফিজিক্সের বেসিক তোমার ক্লিয়ার না থাকলে কোনো ফিজিক্সের ম্যাথ তুমি পারবা না, সৃজনশীল তুমি পারবা না, ম্যাক্সিমাম কেস। সো বেসিকটা ক্লিয়ার হওয়া চাই, নিট অ্যান্ড ক্লিন, কোনো কনফিউশন থাকা যাবে না। তাহলে এটা হচ্ছে আমাদের ওভারঅল ব্যাপারটা, কোনো কিছুতে আমরা হেলাপেলা করবো না, ফার্স্ট টু লাস্ট ইনশাল্লাহ আমরা খুব ক্লিয়ার কাট কনসেপ্ট নিয়ে আমরা সামনের দিকে আগাবো, তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। এবার আসে আমরা পড়ানোর সময় এমনভাবে পড়াবো, তোমার কি মনে হয় তুমি এইচএসসির পরে মেডিকেল এক্সাম দিবা, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন দিবা, ভার্সিটিতে অ্যাডমিশন দিবা, সেটা কি ইন্টারের সিলেবাসের বাইরের পড়াশোনা? না, ইন্টারের সিলেবাসের পড়াশোনা। তবে কিছু কিছু টপিকস নিয়ে একটু বেশি ডিপে যাইতে হয়, যেটা ইন্টারমিডিয়েটে না গেলেও চলে। তো ওভারঅল আমি চিন্তা করতে পারি 90% ইন্টারে হয়ে যায়, 10% আমরা এক্সট্রা প্রিপারেশন নিই পরে। এই 90% তুমি যদি ইন্টারমিডিয়েটের বেসিকটা ফুল ক্লিয়ার করো, এই 90% ইজ মোর দেন এনাফ একটা সিট নেওয়ার জন্য, অ্যাডমিশনের চান্স পাওয়ার জন্য। সো বুঝতেই পারতেছো আমরা ওভারঅল যে কাজগুলো করব, আমাদের কাজগুলো হচ্ছে এমনভাবে পড়বো, পড়ার সময় ভালোভাবে পড়ে ফেলবো, বেসিক ক্লিয়ার করে ফেলবো, তাহলে এইচএসসি অ্যাডমিশন কোনো জায়গায় ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। এবার আসো আমাদের সেকেন্ড কথা হচ্ছে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং আর ভার্সিটি ভর্তি পরীক্ষা। ভাই সোজা হিসাব হচ্ছে ফিজিক্স এমন একটা সাবজেক্ট, মেডিকেলও লাগে, ইঞ্জিনিয়ারিংয়েও লাগে, ভার্সিটিতেও লাগে, এমন কোনো অ্যাডমিশন নাই যেখানে আমার ফিজিক্স নাই। সো বুঝতেই পারতেছ ফিজিক্স ছাড়া উপায় নাই, ওই কারণে তোমাদের সাথে আছে মিস্টার ইমু ভাই। এবার আসো তুমি যে কোনো দিকে যাইতে পারো, বেসিক ক্লিয়ার থাকলে তোমার কোনো জায়গায় সমস্যা হবে না। এবার আসো আমরা রেফারেন্স বুকগুলো দিয়ে দিই, এরপর আমরা শুরু করব। এবার আসো আমরা রেফারেন্স বুকগুলো দিয়ে দিই, হ্যাঁ, মানে কোন কোন বইগুলো আমরা ফলো করব। তো আমি তোমাদেরকে বলে রাখি, তোমরা যেরকম এসএসসি লেভেল, এই এসএসসি লেভেলে তোমাদের বোর্ড থেকে একটা বই ছিল, এরকম এইচএসসি লেভেলে কোনো বোর্ড থেকে বই নাই। তবে বোর্ড কর্তৃক অনুমোদিত বই আছে, কিন্তু ঝামেলা হচ্ছে বোর্ড কর্তৃক অনুমোদিত বই একটা দুইটা না, 12টা 13টা 14টা 15টা, এতগুলো বই তুমি কিনতে পারবা না, পড়তেও পারবা না। এরকম মোটা বই, যেমন এটা হচ্ছে তোমার ফিজিক্স ফার্স্ট পেপারের একটা বই, এরকম দুইটা মিলে হচ্ছে ফিজিক্স শেষ ইন্টারমিডিয়েটে, মানে এটা ফার্স্ট পেপার আর একটা আছে সেকেন্ড পেপার। সো তুমি বুঝতেই পারতেছো যে আমাদের এরকম বইগুলা তোমার 13-14টা পড়া সম্ভব না, তাহলে ফিজিক্স পড়তে ইন্টারমিডিয়েট যাবে গা। তাহলে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, যে বইগুলো সর্বজন স্বীকৃত সেগুলো পড়তে হবে। তার মধ্যে আমরা যে কাজটা করব, তোমাকে বই নেওয়া লাগবে ফিজিক্সের দুইটা, একটা হচ্ছে মেইন বই আর একটা হচ্ছে রেফারেন্স বই। মেইন বই মানে কি, তুমি এসএসসিতে যেরকম ফিজিক্স বই তোমার একটা ছিল, তুমিও চোখ বন্ধ করে চিন্তা করবে আমার ফিজিক্স বই একটা, ওইটাকে মেইন বইয়ের মতো পড়বো। এটা পড়লে কি সব হয়ে যাবে? না, আরও কিছু এক্সট্রা জিনিস লাগবে, তার জন্য একটা রেফারেন্স বই পড়তে হবে। এই দুইটা বই পড়লে সব শেষ। তাহলে আমরা মনে রাখবো ফিজিক্সের জন্য মেইন বুক, আমি তোমাদেরকে গ্রুপে বুক লিস্ট দিয়ে দিব। আমি ফিজিক্সেরগুলো বলে দিচ্ছি, প্রত্যেকটা ক্লাসে, ম্যাথের ক্লাস, তোমার বায়োলজির ক্লাস, সব আইসিটি ক্লাস, সবগুলোর মধ্যে তোমাদের রেফারেন্স বুক দিয়ে দিবে। তো মেইন বুক নিবা হচ্ছে শাহজাহান তপন স্যার, দোকানে যাইয়ে শাহজাহান তপন স্যার বললেই তোমাকে বই দিয়ে দিবে। লেটেস্ট এডিশনটা কিনবা, অবশ্যই তোমরা বই কেনার ক্ষেত্রে লেটেস্ট এডিশন কিনবা। এটা হচ্ছে শাহজাহান তপন স্যারের বইটা কিনবা। ফিজিক্স ফার্স্ট পেপার আপাতত সেকেন্ড পেপার কেনার কোনো প্রয়োজন নেই, কিনলেও কোনো সমস্যা নাই। এরপর এটা হচ্ছে মেইন বইয়ের মতো পড়বা,
আর রেফারেন্সটা কীভাবে পড়বা? রেফারেন্সটা হচ্ছে এরকম, মনে করে একটা অধ্যায় তুমি মেইন বুক থেকে পড়ার পর এই অধ্যায়টার কোনো কিছু আসলে তোমার লেখেজ আছে কিনা সেটা বোঝার জন্য পুরো অধ্যায় যখন শেষ তখন রেফারেন্স বই থেকে তুমি একবার রিভাইজ দিবা। রেফারেন্স বই থেকে যখন একবার রিভাইজ দিবা তখন বুঝে যাবা যে তোমার কোনো কিছু লেকেজ আছে কিনা। তাহলে এই রেফারেন্স বুক হিসেবে তোমরা যে বইটা নিবা তার নাম হচ্ছে, এই যে আমি একটু আগে দেখাইলাম, এই যে এটা এই বইটা ডক্টর আমির হোসেন খান, প্রফেসর মোহাম্মদ ইসাক, ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। তো তোমরা দোকানে যায় এত কিছু বলার দরকার নেই, তোমরা দোকানে যায় বলবা আমির ইসাক স্যারের বই। আসলে আমির একজন, ইসাক আরেকজন, তাও আমির ইসাক স্যারের বই বললেই তোমাদেরকে দোকানে দিয়ে দিবে আমির ইসাক স্যার। ঠিক আছে, এই দুইটা। তাহলে এটা হচ্ছে মেইন বইয়ের মতো পড়বো, এটা হচ্ছে রেফারেন্স বুক হিসেবে পড়বো ফিজিক্সের জন্য। এবার হচ্ছে তোমরা যদি চাও যে ভাইয়া আমরা বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করবো, বিশেষ করে যাদের ইচ্ছা আছে আমরা ইঞ্জিনিয়ারিংয়ে পড়বো, ইঞ্জিনিয়ারিং টার্গেট আছে, তাদের ক্ষেত্রে ম্যাথটাকে খুব বেশি গুরুত্ব দিতে হবে। তো সেক্ষেত্রে তোমরা নিতে পারো হচ্ছে গাণিতিক পদার্থবিজ্ঞান। এটা ম্যান্ডেটরি না, আবারও বলতেছি এটা ম্যান্ডেটরি না, গাণিতিক পদার্থবিজ্ঞান। এই গাণিতিক পদার্থবিজ্ঞান এটা হচ্ছে তোমাদের অনেকের লেখা আছে, তবে গিয়াস স্যারের বইটা আমার সবচেয়ে ভালো লাগে, গাণিতিক পদার্থবিজ্ঞান গিয়াস স্যার। এগুলো হচ্ছে ফিজিক্সের বইগুলা। আর তোমরা সিকিউ সলভ করার জন্য, সৃজনশীল সলভ করার জন্য বাজার থেকে যে কোনো একটা গাইড বুক নিয়ে নিতে পারো, অথবা টেস্ট পেপার নিয়ে নিতে পারো। এটা খুব একটা ঝামেলার জিনিস না। তো এগুলো হচ্ছে আমাদের ওভারঅল। তাহলে আমাদের এগুলো হচ্ছে ওভারঅল ব্যাপারগুলো, যে আমরা মেইন বুক হিসেবে শান্তম স্যারের বই নিব, আর রেফারেন্স হিসেবে ইসাক স্যারের বই নিব, আর গাণিতিক পদার্থবিজ্ঞান গিয়াস স্যারের বইটা ম্যাথ করার জন্য নিতে পারি। বিশেষ করে এটা আমি মেইনলি বলতেছি যাদের ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আছে তাদের জন্য হচ্ছে এই বইটা গুরুত্বপূর্ণ। অনেক বেশি ম্যাথ প্র্যাকটিস করতে পারবা, মানে প্রচুর ম্যাথ আছে, এত ম্যাথ করা সম্ভব না। যখন সময় থাকে তখন আমরা কি করব, যেগুলো প্রয়োজন বা যেগুলো আমরা করতে পারি সেগুলো আমরা ইনশাল্লাহ করে ফেলতে পারবো। আর এর পাশাপাশি টেস্ট পেপার থাকলে সুবিধা, সৃজনশীল সলভ করতে পারবা। আর ওভারঅল আর আমরা তো পড়ানোর সময় আমরা শিট দিবই, ওই শিটগুলো তুমি ফলো করতে পারবে, শিটগুলোর মধ্যে সব কিছুই আছে। সো তোমার আর কোনো টেনশন নাই। এবার আসো আমরা আমাদের আসল পড়াশোনায় যাই। এবারে বলো, এখন তোমাদের আর কোনো কোয়েশ্চেন আছে কিনা, মানে নর্মাল কথাবার্তার রিলেটেড কোনো কোয়েশ্চেন আছে কিনা, তাহলে আমরা পড়াশোনার ভিতর ঢুকে যাব। যদি নর্মাল কথাবার্তা রিলেটেড কোনো প্রশ্ন না থাকে আমরা পড়াশোনার ভিতর ঢুকে যাই। অর্থাৎ আমরা কিছুক্ষণ কথাবার্তা বললাম, হচ্ছে তোমাদের ওভারঅল একটা ব্রিফ আইডিয়া দিলাম আর কি। কারণ উঠেই একবার প্রথম ক্লাসেই উড়াদুনা লেভেলের পড়ে আমি আজকে পিএইচডি করে ফেলবো, দরকার নাই। আমরা আস্তে আস্তে পড়বো মিন্স মানে কি একবারে খালি একদিন খালি একটা টপিক মানে একটা ডেফিনেশন পড়বো এমন না। আস্তে আস্তে আমরা পড়তে থাকবো। একজন বললো প্রীতি সরকার এতগুলো কবে পড়বো, তোমার টেনশন নাই। তোমার প্রিভিয়াস ইয়ারের তোমাদের সিনিয়র বাইরা পড়ছে না, আমরা পড়ে আসছি না, ইনশাল্লাহ তুমিও পারবা। দেখো এখানে তোমাকে একটা মাথায় রাখতে হবে, ওই যে বললাম তোমাকে তো বলতেছি না দুইটা বই খুব উড়ে ফেলো। তুমি একটা বইকে মেইন বইয়ের মতো পড়বা, আর আরেকটা বইকে রেফারেন্স বই হিসেবে একবার রিভাইজ দিবা, দ্যাটস ইট। খুব বেশি ঝামেলা হবে না যদি রেগুলারের পরে রেগুলার কভার করো, বাট জমাই রাখলে ঝামেলায় পড়ে যাবে। রেগুলারের পরে রেগুলার কভার করলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, কেউ যদি বলো যে ভাইয়া আমি এখন বই কিনবো না, আরও কিছুদিন পরে কিনবো, তাও কোনো সমস্যা নাই। তুমি ক্লাসগুলো সুন্দর করে নোট করবা, ড্যাটস এনাফ। বই খুললে দেখবে যে এই জিনিসগুলোই আছে। সো কেউ যদি চাও যে ভাইয়া আমরা এখন বই কিনবো না, আরও পরে কিনবো, তাদের জন্য কোনো সমস্যা নাই। বই পরেও কিনতে পারবা, বই পড়া ছাড়াও পড়া যাবে, কোনো সমস্যা নাই। আর আমরা লেকচার শিট দিয়ে দিব, সেখান থেকেও পড়তে পারবা। ভাইয়া কি চট্টগ্রামে থাকেন? জি ভাই, আমি চট্টগ্রামেই থাকি। আসমাউল হোসনা, ফিজিক্সের জন্য কোন গাইড বইটা নিলে ভালো হবে? যে কোনো একটা গাইড বুক নিলে হয়। নর্মালি ম্যাক্সিমাম লেকচার বা পাঞ্জেরি এই দুইটা সাজেস্ট করে যে এগুলোতে তোমার মেনলি এগুলো পড়বো হচ্ছে প্র্যাকটিসের জন্য, আর কিছু না। শারমিন সুলতানা, ভাই মেডিকেলের জন্য কি ওই দুইটা এনাফ নাকি ইঞ্জিনিয়ারিংয়ের মতো এক্সট্রা কোনো বই লাগে? না, মেডিকেলের জন্য আবার এক্সট্রা করে কোনো বই লাগবে না। মেডিকেলের ক্ষেত্রে তোমাদেরকে যে কাজটা করতে হয় যে মেডিকেলের ক্ষেত্রে রেফারেন্স বই যেটা দিছি না ইসাক স্যারের বই, সেই রেফারেন্স বইটা তোমাকে আরেকটু বেশি গুরুত্ব দিতে হবে রিডিং পড়ার ক্ষেত্রে। মেডিকেলের রিডিং থেকে প্রশ্ন বেশি আসে। ওই ক্ষেত্রে যারা ইঞ্জিনিয়ারিং ইচ্ছে তাদের দেখা গেল মেইন বইয়ের পাশাপাশি রেফারেন্সটা রিভাইজ দিল, আর যাদের মেডিকেল ইচ্ছে তারা রেফারেন্সটা আরেকটু বেশি গুরুত্ব দিয়ে পড়লো, তাইলে হয়ে যাবে। আর কোনো ঝামেলা নেই।
মেডিকেলের জন্য 2 ইয়ার পরে লাস্ট 3 মান্থ ইঞ্জিনিয়ারের জন্য প্রিপারেশান নিলে কভার হবে, এরকম কোনো কথা নাই। দেখো তুমি মেডিকেল দিকে যাবা নাকি ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যাবা, মানে তার জন্য ডিরেক্ট মেডিকেল প্রিপারেশান, ডিরেক্ট ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান সেটা হচ্ছে এইচএসসি পরীক্ষার পরে। বাট এর আগে তোমার পড়াশোনাটা হবে ইউনিভার্সাল, মানে এমনভাবে পড়বা তুমি ইচ্ছা করলে মেডিকেল পরীক্ষাও দিতে পারবে, ইচ্ছা করলে সব দিকেই করতে পারবা। বাট ইন্টারমিডিয়েট পরীক্ষার পর্যায়ে তুমি ওই ইঞ্জিনিয়ারিং স্টাইলে পড়বা, মেডিকেল স্টাইলে পড়বা, আর ইন্টারমিডিয়েটে থাকতে তুমি এইচএসসি স্টাইলে বেসিক স্টাইলে পড়বা। তবে বেসিক স্টাইলটা এমনভাবে ফলো করবা যাতে করে তোমার কোনো কনফিউশন না থাকে, আর যখন তোমার থাকবে না কোনো কনফিউশন তখন তুমি যে কোনো দিকে শিফট করতে পারবা। মোহাম্মদ সাবেদ ভাই, এখনও তো এসএসসি এর ঠিক না, এসএসসি এর জন্য পড়া স্টার্ট করে দিবেন যে? হ্যাঁ, আমরা এসএসসি এর জন্য মেইন কথা হচ্ছে বাসায় তোমরা বসেই আসো, এই বসে থাকার মধ্যে তুমি যদি একটু আগাই যেতে পারো তাহলে এটা তোমাদের জন্য প্লাস পয়েন্ট। এবার সেকেন্ড কথা হচ্ছে কারো মনে হচ্ছে না ভাইয়া যখন আমি ইন্টারভিউ উঠবো তখন পড়বো নি, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। বাট যারা পড়তে ইচ্ছুক, যারা আগে থেকে একটু আগাইতে ইচ্ছুক, অবশ্যই তাদেরকে পড়ানো দরকার। এবং আমার তো এখানে তাদেরকেই দরকার, এই যে আমি অগ্রিম পড়াচ্ছি, এই অগ্রিম পড়ানোর জন্য কাকে দরকার? তাদেরকেই দরকার যারা একটু অ্যাডভান্স, তারা আগে থেকেই একটু চিন্তা করতেছে ইন্টারমিডিয়েট নিয়ে, তারা আগে থেকে একটু করে আগাই আছে। আর তোমার এক বন্ধু এই যে কখন এইচএসসিতে শুরু হবে তার আর মোটামুটি ধরো আরও 4-5 মাস পর শুরু করবে, তুমি 4-5 মাস আগে শুরু করলা, অল্প অল্প করে পড়লে একটু হলেও আগাও নেই। তোমার কি মনে হয় ও পরে শুরু করে কি তোমার একবার উড়ে চলে যেতে পারবে? না, তুমি আগায় আসো, মানে আগায় আসো। সো তোমাকে কন্টিনিউটি এখন থেকে মেনটেন করতে পারলে কোনো সমস্যা নেই। তবে যাদের মনে হচ্ছে না আমি প্রেশার নিতে পারবো না, সেটা তোমার ব্যাপার। বাট যাদের ইন্টারেস্ট আছে তারা অবশ্যই ক্লাসগুলো করলে তোমাদের অবশ্যই উপকার হবে। এবার আসি তাহলে আমরা সামনের দিকে আগাই। একজন বললো ভাই আপনি কি মনে হয় এসএসসি কি হবে? দেখা এসএসসি হবে কি হবে না সেটা সরকারের ব্যাপার, আমার ব্যাপার না। আমার মেন কথা হচ্ছে আমি যে থিমে ক্লাসগুলো চালাচ্ছি সেই জিনিসটা হচ্ছে মোটামুটি এসএসসির স্টুডেন্টরা যে পরিমাণ টাইম পাইছো তোমরা, এই পরিমাণ টাইম অন্য কোনো বেস পায় না। মোটামুটি এসএসসির যে বই এটা শেষ হয়ে যাওয়ার কথা। এবার সামহাও যদি সামনে এসএসসি পরীক্ষা হয় তখন দেখা যাবে তোমরা ওই এসএসসি পরীক্ষা যে টাইমে হচ্ছে তার আগে তো তোমাদেরকে টাইম দিবে, সেই টাইমের মধ্যে ইজিলি তুমি রিকভার করতে পারবা। তো এর আগের টাইমটা যদি এইচএসসির জন্য কাজে লাগাইতে পারো, ডেটস এনাফ। কোনো কারণে যদি এসএসসি না হয় তাহলে তুমি এভাবে তো চলতেই আসো, তাহলে তোমার জন্য লাভজনক এটা। তো কোনটা লাভজনক কোনটা অলাভজনক সেটা বুঝতে হবে। আসো আমরা শুরু করি। ওকে, আচ্ছা, ওকে স্টার্ট। এতক্ষণ পর্যন্ত আমরা পড়াশোনা শুরু করিনি, এবার আমরা একটু পড়াশোনার দিকে যাই। আমরা ফিজিক্সে আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রে যদি যাই, পদার্থবিজ্ঞান প্রথম পত্র, না বুঝলে অবশ্যই কোয়েশ্চেন করবা। প্রথম দিককার জিনিসগুলো তোমরা নিজেরাও জানো, তাও আমরা পড়ব। তবে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের আমরা দ্বিতীয় অধ্যায় পড়ব। দ্বিতীয় অধ্যায় পড়ব। এই দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে ভেক্টর। 9-10-এ তোমরা ভেক্টর খালি ঝাপসা পড়ছো, একেবারে এখানে তোমরা একবারে ফকফকাভাবে পড়বা, একেবারে ফাক্কা হয়ে যাবা। ভেক্টরটাকে তোমরা একেবারে আপন করে নিবা। তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা এই ভেক্টরটা পড়বো। তো আসো, আমরা পড়ার আগে এতক্ষণ পর্যন্ত আমরা কথা শুনে যদি ঝিমাই যাই, একটু নিজেদেরকে ঠিক করি। এই সবাই আমার সাথে দেখো, অনলাইন ক্লাস হলে কি হয়েছে, ক্লাসটাকে অফলাইনের মতো তরতাজা করতে হবে। আসো সবাই আমার দিকে তাকাও। তোমারই বলতেছি, এদিকে তাকাও, তাকাইছো না? হ্যাঁ, জোরে নিঃশ্বাস নিবা। এখন পড়াশোনা শুরু করবো তো জোরে নিঃশ্বাস নিব, তাইলে শরীরের যে মনে করো আলসেমি ভাব সেগুলো চলে যাবে। এটা হচ্ছে তোমার আলসেমি ভাব তাড়ানোর একটা উপায়। জোরে সবাই 3 বার নিঃশ্বাস নাও। একটু নড়ে বসো। নিঃশ্বাস নেওয়া হয়েছে, এবার আমরা শুরু করি। সবার নিঃশ্বাস নেওয়া হয়েছে আশা করি। এবার আমরা শুরু করি। আসো আমরা শুরু করি, মজায় আমরা পড়ব। তো ভেক্টর অধ্যায়টা পড়তে গেলে প্রথমত, আর আমার ক্লাসের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে তুমি তোমার বাসায় বসে আসো, তুমি মনে করিও না তোমারে কেউ দেখতেছে না, তোমার আমি দেখতেছি। বিশ্বাস হয় না? আমি দেখতেছি। হ্যাঁ, আমি তোমারে দেখতেছি, তোমারে বলতেছি, আমি তোমারে দেখতেছি। এই যে তুমি এখন হাসতেছো,
হ্যাঁ দেখো আমি ধর দেখতেছি, সো আমার সাথে সাথে তোমাকেও পড়তে হবে। তাহলে প্রথমত আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করবো এগুলো মোটামুটি তোমরা সবাই জানো। প্রথমত আসো আমরা প্রথমে আলোচনা করব যেটা নিয়ে, তার নাম হচ্ছে রাশি। রাশি কি? আমরা আমাদের চারদিকে যা কিছু পরিমাপ করা যায়, যেসব জিনিস পরিমাপ করা যায় তাকে আমরা বলি রাশি। এর বেশি কথা বলার দরকার আছে বলে আমার মনে হয় না, কারণ 9, 10-এ তোমরা এগুলো পড়ে আসছো। তাহলে রাশি বলতে কি? যাদেরকে আমরা পরিমাপ করতে পারি, যাদেরকে আমরা পরিমাপ করতে পারি তাদেরকে আমরা বলি রাশি, অর কোয়ান্টিটি বলা হয় ইংলিশে। এবার আসো পদার্থবিজ্ঞানের অন্তর্গত সব রাশি তো আর পদার্থবিজ্ঞানের না। সবাই যদি পদার্থবিজ্ঞানের হয় তাহলে অন্যদের কি হবে? সো সব রাশি পদার্থবিজ্ঞানের না। যে সকল রাশি পদার্থবিজ্ঞানের অন্তর্গত তাদেরকে আমরা বলি হচ্ছে ভৌত রাশি। তাদেরকে কি বলি? ভৌত রাশি। তাহলে আমরা দেখলাম রাশি বলতে কি বোঝায়? যাদেরকে পরিমাপ করা যায় তাদেরকে আমরা বলি রাশি। এই রাশিগুলোর মধ্যে যাদেরকে নিয়ে আমরা পদার্থবিজ্ঞানে আলোচনা করি তাদের নাম হচ্ছে ভৌত রাশি। এবার পদার্থবিজ্ঞানে যাদেরকে নিয়ে তুমি আলোচনা করো তাদেরকে দুইটা ভাগে ভাগ করা যায়। তাদের মধ্যে কিছু কিছু রাশি আছে। মহিউদ্দিন জনি ভাই, আমি কি কিছু মিস করছি? না, তুমি মিস করো নাই। আমরা এর আগে মানে পড়াশোনার কথা বলি নাই, মানে পড়াশোনা শুরু করি নাই, বিভিন্ন কথাবার্তা বলছি, এখন পড়াশোনা শুরু করছি। মিস করো না, এখন থেকে শুরু করো। তাহলে আমরা বলতে পারি রাশি কি? দেখো আমার সাথে তুমি পড়ো, বাসায় পড়বা, তুমি জোরে জোরে চিল্লাই পড়ো। তাহলে আমাকে বলো তো, যে যাদেরকে পরিমাপ করা যায় তাদেরকে কি বলি? আরো জোরে বলো, যাদেরকে পরিমাপ করা যায় তাদেরকে কি বলি? শুনি নাই। যাদেরকে পরিমাপ করা যায় তাদেরকে কি বলি? রাশি। আর বাবা জোরে জোরে চিল্লাও, বাসার মানুষজন শুনতে হবে তো, তুমি যে ইন্টারমিডিয়েট শুরু করছো। তো যাদেরকে পরিমাপ করা যায় তাদেরকে কি বলি? রাশি বলি। আর যে সকল রাশি পদার্থবিজ্ঞানের অন্তর্গত তাদেরকে কি বলি? ভৌত রাশি বলি। কি বলি? ভৌত রাশি বলি। এবার আসো, এই ভৌত রাশিকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। দুইটা ভাগে ভাগ করতে পারি কি হিসাবে? যে আমাদের পদার্থবিজ্ঞানে দেখা যায় যে সকল রাশি নিয়ে আমরা আলোচনা করি এদের মধ্যে কিছু কিছু রাশি আছে যাদেরকে শুধুমাত্র মান দ্বারা সংজ্ঞায়িত করা যায়। যেমন যেমন আমি যদি বলি এই কলমটার দৈর্ঘ্য কত, এই কলমটার দৈর্ঘ্য কত, শুধু দৈর্ঘ্যটা জানলে হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলি দৈর্ঘ্য। এটার মানটা জানলে হয়ে যাচ্ছে। এই ঘড়িতে টাইম কত, এই ঘড়িতে টাইমটা কত, এটা জানলে হয়ে যাচ্ছে, জাস্ট মান। কিন্তু আমরা যদি চিন্তা করে দেখি, আবার কিছু কিছু রাশি আছে যেটার ক্ষেত্রে শুধু মান দ্বারা বিবেচনা করা যায় না, দিকটাও একটা ফ্যাক্টর। যেমন হইতে পারে স্মরণ। তোমাকে আমি বললাম একটু সরে দাঁড়াও, তুমি বলবা না কোন দিকে সরবো? একটু সরে দাঁড়াও, তুমি বলবা না কোন দিকে সরবো? তাহলে দেখো তোমাকে একটু সরে দাঁড়াইতে বলছে, সেখানে দিকটাও আমার বিবেচ্য। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম, দূরত্ব, কোন একটা জিনিসের দৈর্ঘ্য বা দূরত্ব এটা পরিমাপ করার সময় দিকের কোনো প্রয়োজন হয় না। বাট স্মরণ, তোমরা 9, 10-এ পড়ে আসছো দূরত্ব ভার্সেস স্মরণ, দূরত্ব ভার্সেস স্মরণ। যে দূরত্ব মানে কি? যার কোনো দিক নেই, শুধুমাত্র মান নির্দেশ করে। আর স্মরণ মানে কি? তার মানও আছে, দিকও আছে। তাহলে আমি বলবো ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব এত, আর আমি এখান থেকে এদিকে সরে যাব, কোন দিকে সরে যাব দিকটা বিবেচ্য। পূর্ব দিকে সরে যাও, পশ্চিম দিকে সরে যাও, 10 কিলোমিটার পশ্চিম দিকে যাও, 10 কিলোমিটার সামনের দিকে যাও, এটাকে আমরা বলতে স্মরণ। তাহলে এই দূরত্ব যখন বিবেচনা করতেছি তখন দেখো আমার শুধুমাত্র কি কাজে লাগতেছে? ভাইয়া আমার যেটা কাজে লাগতেছে তার নাম হচ্ছে মান। এবার স্মরণ যখন কাউন্ট করতেছি শুধু মান দিয়ে পোষাচ্ছে না, আমার মানের সাথে দিকও লাগতেছে। তাহলে আমরা বলতে পারি যাদেরকে সংজ্ঞায়িত করার জন্য, পারফেক্টলি প্রকাশ করার জন্য শুধু মান দরকার তারা হচ্ছে স্কেলার রাশি। আর যাদেরকে পারফেক্টলি প্রকাশ করার জন্য মান ও দিক দুইটাই লাগে তাদেরকে আমরা বলি ভেক্টর রাশি। তাহলে আমরা বলতে পারি এই ভৌত রাশিগুলোর মধ্যে কেউ কেউ আছে যাদেরকে পারফেক্টলি প্রকাশ করার জন্য শুধু মান লাগে, তাদেরকে আমরা বলি হচ্ছে কী রাশি? স্কেলার রাশি। তাদেরকে আমরা বলি হচ্ছে স্কেলার রাশি। আর যাদেরকে প্রকাশ করার জন্য মানও লাগে, দিকও লাগে, তাদেরকে আমরা বলি হচ্ছে ভেক্টর রাশি। দেখো এখানে এখনও পর্যন্ত যা পড়াচ্ছি ম্যাক্সিমাম জিনিস তুমি জানো। এখন তোমার জানা জিনিসগুলো বলে বলে আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকবো, তার কারণ আমাদেরকে ধাপে ধাপে আসতে হয়, ডাইরেক্ট ছাদে লাফ মারলে হবে না, সিঁড়ি একটা একটা করে বেয়ে উঠতে হবে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, তাহলে আমরা কি বলতে পারি? ভাই তাহলে ভৌত রাশি হচ্ছে যাদেরকে
আমরা পদার্থবিজ্ঞান আলোচনা করি তার মধ্যে স্কেলার রাশি হচ্ছে সেগুলা শুধুমাত্র মান বিবেচ্য, আর আমরা যদি ভেক্টর রাশি এখানে মান ও দিক উভয়টা বিবেচ্য। তাহলে আমরা এগুলো বলতে পারি হচ্ছে ওভারঅল আমাদের ডিসকাশন, যে প্রথমত আলোচনা করলাম রাশি, এরপর ভৌত রাশি, এরপর স্কেলার রাশি, এরপর ভেক্টর রাশি। তাহলে দেখি আমি প্রশ্ন করে আনসার দাও তো, যদিও তোমরা এগুলো 9, 10 থেকে জানো, আমি খুব ভালো করে জানি, তাও তোমাদেরকে জাস্ট ওইখান থেকে একটু ঘুরে আনতেছি। তাহলে ওভারঅল তাহলে আমাকে বলো তো, আমি জিজ্ঞেস করব, তুমি আনসার দিবা, কমেন্ট করা লাগবে না, বাসায় চিল্লাবা। যে সকল যাদেরকে পরিমাপ করা যায় তাদেরকে আমরা কি বলি? যাদেরকে পরিমাপ করা যায় তাদেরকে কি বলি? জোরে, রাশি। পদার্থবিজ্ঞানের অন্তর্গত রাশিদেরকে আমরা কি বলি? ভৌত রাশি। আর একটু জোরে বলবা। ভৌত রাশি কয় প্রকার? 2 প্রকার। কি কি? স্কেলার রাশি, ভেক্টর রাশি। ওকে, এবার আসো, স্কেলার রাশির জন্য শুধুমাত্র কি লাগে? মান লাগে। ভেক্টর রাশির জন্য কি শুধুমাত্র মান দিয়ে হয়? না, কি লাগে? মানও লাগে, দিকও লাগে। এটা হচ্ছে ওভারঅল আমাদের হিসাব নিকাশ। এবার আসো আমরা কয়েকটা এক্সাম্পল দিই। স্কেলার রাশি এবং ভেক্টর রাশির কয়েকটা আমরা এক্সাম্পল দিই। এটা হচ্ছে ওভারঅল এই যে আমরা যা পড়লাম তা এতক্ষণ পর্যন্ত। এবার আসো আমরা কয়েকটা এক্সাম্পল দিব, কনফিউজিং এক্সাম্পল। তাহলে আসো আমরা কয়েকটা কনফিউজিং এক্সাম্পল তোমাদেরকে মনে করাই দিই। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো। এবার আমরা কয়েকটা এক্সাম্পল দিব, মানে এক্সাম্পল দিব স্কেলার রাশি এবং ভেক্টর রাশি এর আমরা কয়েকটা এক্সাম্পল দিব। তাহলে আমরা এক্সাম্পল দিই। তো আমরা এক্সাম্পল দিব কার? আমরা এক্সাম্পল দিব হচ্ছে স্কেলার রাশি এর, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। স্কেলার রাশি এবং ভেক্টর রাশি এদের আমরা এক্সাম্পল দিব। তো আমরা আমাদের সুবিধার্থে এটাকে বক্স আকারে সাজাই ফেললাম, আমাদের সুবিধা হবে। তাহলে যেগুলো মনে করে একই ধরনের সেগুলোকে আমি একসাথে লিখি। প্রথমত যদি আমরা আসি, 2টা জিনিস নিয়ে আমাদের একটা কনফিউশন ক্রিয়েট হয়। সেটা হচ্ছে, একটা হচ্ছে তোমার ভর আর একটা হচ্ছে ওজন। বলে রাখা ভালো, ভর হচ্ছে একটা ভেক্টর রাশি আর ওজন হচ্ছে ভর হচ্ছে একটা স্কেলার রাশি আর ওজন হচ্ছে একটা ভেক্টর রাশি। তোমরা খুব ভালো করে জানো, ভর মান হচ্ছে কোনো একটা বস্তুতে পদার্থের পরিমাণ। আমার শরীরে কতটুকু পদার্থ আছে সেটা দ্বারা আমার ভর বুঝায়। কিন্তু ওজন মানে হচ্ছে পৃথিবী কোনো বস্তুকে কত বলে নিজের দিকে টানে। কারণ তোমরা জানো পৃথিবী হচ্ছে একমাত্র বস্তু যে কাউকে দূরে ঠেলে না, সবসময় কাছে আনে। ওই কারণে আমি বলি, যদি ভালোবাসতে চাও পৃথিবীকেই ভালোবাসো, কারণ সে তোমাকে কখনো দূরে ঠেলে দিবে না। উপরের দিকে লাফ মারবা, টেনে নিয়ে তোমাকে ব্যথা দিবে, তাও কাছে টেনে নিবে। তার নামই হচ্ছে পৃথিবী। সেই পৃথিবী যে বলে আমাদেরকে টানে তার নাম হচ্ছে ওজন। তাহলে দেখো কোন দিকে টানে, দিকটা ওজন। তাহলে আমরা বলতে পারি পৃথিবী কোন একটা বস্তুকে নিজের দিকে যে বলে টানে, কারণ ওজন হচ্ছে এক ধরনের বল, ওই কারণে হচ্ছে একটা ভেক্টর রাশি। ভালো কথা। এরপর আমরা আসি হচ্ছে দূরত্ব ভার্সেস সরণ। তোমরা জানো দূরত্ব হচ্ছে স্কেলার রাশি আর সরণ হচ্ছে কোন রাশি? ভেক্টর রাশি। দূরত্ব হচ্ছে স্কেলার রাশি, সরণ হচ্ছে ভেক্টর রাশি। আমরা জানি, মনে করো কোন একটা বস্তু, এখানে আমি সিম্পলি বলি এই অবস্থান থেকে সে এই পথে সে বিতে গেল, তাহলে আমি বলবো তার দূরত্ব কত? যে পথে গেছে সেই পথের দৈর্ঘ্যটা হচ্ছে তার দূরত্ব, এটার কোনো স্পেসিফিক দিক নাই। এবার আসো আমি যদি বলি সরণ কত, এটা হচ্ছে তার আদি অবস্থান, এটা হচ্ছে শেষ অবস্থান। এই দুইটা অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক যে দূরত্ব, এই সরলরৈখিক দূরত্বকে আমরা বলতেছি হচ্ছে সরণ। তাহলে দেখো সে এ থেকে বিতে গেছে, কিন্তু সরণ হচ্ছে তার মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব, এবং সে প্রথমে কোথায় ছিল? এখানে। শেষে কোথায় আছে? এখানে। তাহলে সরণের দিক কোনখানে? সরণের দিক হচ্ছে আমাদের এইখানে। অর্থাৎ এটা হচ্ছে আদি, এটা হচ্ছে শেষ। মাথায় রাখবো, সরণ মানে হচ্ছে আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব। এটা কোন পথে গেল পথের উপর নির্ভর করে না, মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বের উপর নির্ভর করে। এবং সরণ একটা ভেক্টর রাশি, তার দিক হচ্ছে বস্তুর আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে। বস্তু যদি এ থেকে বিতে যায় এটা হচ্ছে সরণের দিক, বস্তু যদি বি থেকে এতে আসে এটা হচ্ছে সরণের দিক। এই বলো এটা কি ঠিক? তাহলে আমরা বুঝে গেলাম সরণ একটা ভেক্টর রাশি। ওকে, নেক্সট। এবার আসো আরেকটা হচ্ছে দ্রুতি আর বেগ। সময়ের সাথে সাথে দূরত্বের পরিবর্তনকে আমরা বলি দ্রুতি, এটা দূরত্বের সাথে রিলেটেড। আর আরেকটা হচ্ছে আমাদের বেগ, সেটা হচ্ছে আমাদের
এই যে কী বলে স্মরণের সাথে রিলেটেড, এগুলো হচ্ছে আমাদের কনফিউজিং ওয়ার্ড, মানে যেগুলোতে আমাদের অনেকের প্রবলেম হতে পারে। এবার আসো আরও কয়েকটা এক্সাম্পল দিই, আমাদের স্কেলার রাশির আরও কয়েকটা এক্সাম্পল দিই। যেমন তুমি স্কেলার রাশির যদি আরও এক্সাম্পল দিতে চাও, সেক্ষেত্রে তুমি এক্সাম্পল দিতে পারো হচ্ছে কাজ বা বিভব। তো তোমরা অনেকে আমাকে এখন প্রশ্ন করতে পারো, ভাইয়া বিভব কী জিনিস? আমি জাস্ট তোমাকে বলবো আপাতত তুমি যখন পুরো ফিজিক্স পড়বা তুমি অনেক কিছু জানবা যেগুলো এখন জানো না। আপাতত তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে বিভব হচ্ছে এক ধরনের কাজ। জাস্ট মাথায় এটা সেট করে রাখো, বিভব হচ্ছে এক ধরনের কাজ। এই কাজ কী রাশি বলো তো? কৃত কাজ। এই তোমরা একটু আমাকে বলো তো, কাজ কী রাশি? কাজ কী রাশি? স্কেলার নাকি ভেক্টর? কাজ কী রাশি? স্কেলার নাকি ভেক্টর? কাজ কী রাশি? স্কেলার নাকি ভেক্টর? একটু বলো তো একটু আমাকে, কাজ কী রাশি? স্কেলার নাকি ভেক্টর বলো তো? কাজ কী রাশি? এক্স্যাক্টলি, কাজ হচ্ছে স্কেলার রাশি, বিভব হচ্ছে এক ধরনের কাজ, এর মানে সেটাও স্কেলার রাশি। এবার আসো কয়েকটা ভেক্টর রাশির এক্সাম্পল দিই। ওরকম আমাদের ভেক্টরের এক্সাম্পল আরও কয়েকটা হইতে পারে। যেমন আমরা যদি বলি ত্বরণ, তোমরা জানো ত্বরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। আমরা যদি বলি মন্দন, সেটা একটা ভেক্টর রাশি। আমরা যদি বলি বল, সেটা একটা ভেক্টর রাশি। আগেই বলছিলাম ওজন এক ধরনের বল, সেটা তো ভেক্টর রাশি। আর বলের নিয়ে আরেকটা টার্ম হচ্ছে প্রাবল্য, জাস্ট মাথায় রাখবো। আমরা যেরকম বলতাম কাজের নিয়ে একটা টার্ম হচ্ছে বিভব, একইভাবে বলের নিয়ে একটা টার্ম হচ্ছে প্রাবল্য। এর মানে প্রাবল্য এক ধরনের বল ভেক্টর রাশি, প্রাবল্য ভেক্টর রাশি। দেখো এগুলো কিন্তু তোমরা পাবা, যেমন 6 নম্বর অধ্যায়ে এগুলো পাবা, তো এখন তো পাবা না, আপাতত জাস্ট মাথায় রাখবো। তাহলে আমরা কি আমাদের এমসিকিউর জন্য এগুলো থেকে প্রশ্ন আসে কিন্তু। তাহলে কাজ বা বিভব হচ্ছে স্কেলার রাশি, ত্বরণ, মন্দন, বল বা প্রাবল্য এগুলো হচ্ছে ভেক্টর রাশি। এবার আমাদের কিছু কমন ভেক্টর রাশি, মানে যে ভেক্টর রাশিগুলো আসলে পরীক্ষা অনেক বেশি আসে, কিন্তু তোমরা পরীক্ষা আমাদের এখন তোমরা জানো না, এক একটা তোমরা এক এক অধ্যায়ে পাবা। তো এখন কি আমি পুরো সিলেবাস শেষ করার জন্য বসে থাকবো? না, তার জন্য আমাদের কি আছে, আমাদের কাছে একটা আছে কবিতার মতো করে ছন্দ, সেই ছন্দ পড়ে আমরা পাবো মহা আনন্দ, এবং সেখান থেকে আমরা অনেকগুলো ভেক্টর রাশি মুখস্থ রাখতে পারবো। আসো ভেক্টর রাশি মনে রাখার একটা টেকনিক শিখাই। আমি যে টেকনিক শিখাবো সেখানে হচ্ছে কমন ভেক্টর রাশিগুলো, মানে যেগুলো থেকে তোমাদের পরীক্ষায় আসে এবং তোমাদের কাজে লাগবে। এমন না যে এখানেই সব শেষ, আরও অনেক আছে, বাট যেগুলো মোস্ট কমন সেগুলো নিয়ে একটা ছন্দ বানানো হয়েছে, সেটাই তোমাদেরকে এখন দেখাবো। হ্যাঁ, তাহলে আসো আমরা ছন্দটা আগে বলে দিই। আমি বলি ছন্দটা দেওয়ার পর এরপর তোমাদেরকে দুইটা পরীক্ষা দিব, মানে ছোট্ট দুইটা কোয়েশ্চেন দিবা, আনসার দিবা, এবং ওই দুইটা কোয়েশ্চেন দুইটাই মেডিকেল কোয়েশ্চেন। মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে এমন দুইটা কোয়েশ্চেন তোমাকে আমি আনসার করতে দিব, এখন যা পড়াবো তার উপর, মানে এতক্ষণ যা পড়াচ্ছি তার উপর। দেখবা তোমরা মনে করো প্রশ্ন কঠিন হয় না, একেবারে গোড়া থেকে পড়তে হয়। আমরা অনেকে যে কাজটা করি কমন ব্যাপারগুলোকে স্কিপ দিয়ে চলে যাই, এবার পরীক্ষার হলে যাই আমরা বাস খাই, এটা হবে না। তো আসো আমরা কিছু ভেক্টর রাশি মনে রাখার টেকনিক শিখি। কিছু ভেক্টর রাশি, কিছু গুরুত্বপূর্ণ ভেক্টর রাশি, কিছু গুরুত্বপূর্ণ ভেক্টর রাশি মনে রাখার টেকনিক। এর মানে এই টেকনিকে আমরা যা দেখাবো সবাই হচ্ছে ভেক্টর রাশি। এখানে আমরা যাদেরকে দেখাবো তারা সবাই কি ভেক্টর রাশি। এবার আসো খুবই সুন্দর একটা লাইন আমরা মুখস্থ করব, আমার সাথে সাথে তোমরা সবাই পড়ো। আজকে তোমরা সবাই কবি হয়ে যাবা, আমার সাথে সাথে পড়ো ভবে। ভবে লাইনটা মুখস্থ করে ফেলতে হবে, কারণ পরে তো আবার মুখস্থ না করলে ঝামেলায় পড়ে যাবা। আমার সাথে সাথে পড়ো ভবে সব। এবার পড়ো ভবে সব। এবার আসো ভবে সব। এবার পড়বো প্রিয়। দেখো তুমি মনে করিও না আমি বানান ভুল লিখতেছি, আমাদের টেকনিকের জন্য আমরা এভাবে লিখতেছি ভবে সব প্রিয়তম। বলো তো দেখি আমার সাথে পড়ো তো, ভবে সব প্রিয়তম। আমার সাথে পড়ো ভবে সব প্রিয়তম। ভাসে প্রেমে।
ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে। এই লাইনটা মুখস্থ করো, সবাই মুখস্থ করো। ভবে, আমার সাথে সাথে পড়ো, সবাই পড়ো, সবাই পড়ো। মানুষ তোমাকে পাগল বলুক, কোনো সমস্যা নাই, পড়ো। ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে। আবার পড়ো আমার সাথে, ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে। আবার পড়ো, ভবে সব প্রিয়তম ভাসে ভাসে প্রেমে। এবার আসি কোনটার মিনিং কি। এখান থেকে তুমি অনেকগুলো ভেক্টর রাশি মনে রাখতে পারবা, অনেকগুলো ভেক্টর রাশি মনে রাখতে পারবা। মহম্মদ মারুফ, প্রিয়তমা লিখলে কী হইতো? প্রিয়তমা লিখলে তো আর আমাদের এখানে মনে করো মনে রাখার টেকনিকটা আসতো না। আমরা তো এখান থেকে, তোমার কি মনে হয় এখানে কি আমি তোমাকে প্রেম শেখাচ্ছি নাকি, যে এভাবে তুমি বলো প্রিয়তমা তুমি আমার, আমার সকল প্রেম তোমার হস্তে করিয়া ধারণ, আমাকে তুমি করিও না অপসারণ। এগুলো তো তোমাকে আমি শেখাচ্ছি না, তোমাকে আমি শেখাচ্ছি মানে পড়ালেখার রিলেটেড মনে করো কিছু কাব্যিক জিনিস। এটা কাব্য, পড়ালেখার কাব্য, বানান ভুল হবে, ভুল শিখতে হবে। ফি ও তমু, হ্যাঁ আসো। এবার এরকম কবিতা বললে অনেক কবিতা বলা যায়। আমার আরেকটা পরিচয় আছে, আমি হচ্ছে মনে করো লাইন বাই লাইন কবি, মানে যখন মুখ দিয়ে যেটা আসে সেটা কবিতায় কবিতায় বলি, ওই ধরনের আমি কবি। আসো আমরা আসি, এখন আসি মনে রাখবো কীভাবে। ভ, এই ভ মানে কি? হ্যাঁ, ভ মানে হচ্ছে ভরবেগ। তোমরা বলতে পারবে এটা আমরা জানি, একটা সুন্দর লাইন না আসলে তো মনে করো জিনিসটা ভাল লাগে না। ভবে দিয়ে মনে রাখবা ভরবেগ, ভ মানে ভরবেগ, আর বি মানে হচ্ছে বেগ। তাহলে দুইটা শিখলাম, ভরবেগ বেগ। এবার হচ্ছে স দিয়ে মনে রাখবো হচ্ছে স্মরণ, স দিয়ে মনে রাখবো হচ্ছে স্মরণ, স দিয়ে মনে রাখবো হচ্ছে স্মরণ, আর ব দিয়ে মনে রাখবো হচ্ছে বল। তোমরা বলতে পারবে এগুলো জানো, তাও আর জেনে নাও। এবার প্রি দিয়ে মনে রাখবো হচ্ছে প্রাবল্য, প্রি দিয়ে মনে রাখবো হচ্ছে প্রাবল্য। এরপর ও দিয়ে মনে রাখবো হচ্ছে ওজন, ও দিয়ে মনে রাখবো হচ্ছে ওজন। এরপর তময়ের ত দিয়ে মনে রাখবো হচ্ছে ত্বরণ, ত দিয়ে মনে রাখবো হচ্ছে ত্বরণ। ম দিয়ে মনে রাখবো হচ্ছে মন্দন। এরপর ভা দিয়ে মনে রাখবো হচ্ছে ভ্রামক, ভা দিয়ে মনে রাখবো হচ্ছে ভ্রামক। আর সে দিয়ে মনে রাখবো হচ্ছে সান্দ্রতা, সে দিয়ে মনে রাখবো হচ্ছে সান্দ্রতা। এরপর প্রে দিয়ে মনে রাখবো হচ্ছে পৃষ্ঠটান, প্রে দিয়ে মনে রাখবো হচ্ছে পৃষ্ঠটান। আর মে দিয়ে মনে রাখবো হচ্ছে মহাকর্ষীয় বল, মহাকর্ষীয় বল। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, আমরা বলতে পারি ভরবেগ হচ্ছে একটা ভেক্টর রাশি, ব্যাগ হচ্ছে একটা ভেক্টর রাশি, সতে স্মরণ একটা ভেক্টর রাশি, বতে বল একটা ভেক্টর রাশি, প্রিতে প্রাবল্য একটা ভেক্টর রাশি, যেমন প্রাবল্য পাও না কেন, ওতে ওজন একটা ভেক্টর রাশি, ততে ত্বরণ একটা ভেক্টর রাশি, মতে মন্দন একটা ভেক্টর রাশি, ভাতে ভ্রামক একটা ভেক্টর রাশি। বলতে পারো এটা কোথায় পাবো? 4 নম্বর অধ্যায়ে পাবা। আপাতত মুখস্থ রাখতে হবে, বলছি না আপাতত মুখস্থ রাখতে হবে, 4 নম্বর অধ্যায়ে গেলে তো পাবা। আপাতত মুখস্থ রাখার জন্য ভ্রামক মানে হচ্ছে এক ধরনের ভেক্টর, মনে রাখবা ভ্রামক। তারপর হচ্ছে সাথে সান্দ্রতা, এটা 7 নম্বর অধ্যায়ে পাবা। আপাতত মনে রাখো সান্দ্রতা হচ্ছে একটা ভেক্টর রাশি। প্রে মানে পৃষ্ঠটান, পৃষ্ঠটান একটা ভেক্টর রাশি, পৃষ্ঠে যে টান তার নাম পৃষ্ঠটান, এটাও আমরা 7 নম্বর অধ্যায়ে পাবো। এরপর মহাকর্ষীয় বল, এটা আমরা 6 নম্বর অধ্যায়ে পাবো, যদিও তোমরা জানো এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। তাহলে আমরা এখান থেকে শিখলাম হচ্ছে এগুলো হচ্ছে আমার এক একটা ভেক্টর রাশি। কিন্তু এখন এখানে তোমাদের কিছু ইম্পর্টেন্ট টার্ম আছে যেগুলো তোমরা জানো না, সান্দ্রতা, ভ্রামক, পৃষ্ঠটান, এগুলো তোমরা কিন্তু স্পেসিফিক অধ্যায়গুলোতে পাবা। যেমন 4 নম্বর অধ্যায়ে গেলে তুমি ভ্রামক নিয়ে পড়াশোনা করবা, 7 নম্বর অধ্যায়ে গেলে সান্দ্রতা, পৃষ্ঠটান নিয়ে পড়াশোনা করবা। ওগুলো নিয়ে এখন পড়াশোনা করতে হলে তোমার আসলে পড়াশোনা 12টা বেজে যাবে। সো আপাতত আমরা মনে রাখার টেকনিক দিয়ে, যদি আমি ওগুলো নিয়ে পড়াশোনা করেই ফেলি তখন তো আমার সন্দেহের দরকারই নেই, হ্যাঁ এমনিই মনে থাকে। সো আপাতত মনে রাখার টেকনিক হিসেবে আমরা এটা শিখলাম। তাহলে আমি আমার সাথে সবাই পড়ো তো, ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে। ভরবেগ, ব্যাগ, স্মরণ, বল, প্রাবল্য, ওজন, ত্বরণ, মন্দন, ভ্রামক, সান্দ্রতা,
পৃষ্ঠটান মহাকর্ষীয় বল এরা হচ্ছে প্রত্যেকেই এক একটা ভেক্টর এরা হচ্ছে প্রত্যেকেই কি এক একটা ভেক্টর এবার দেখি কোয়েশ্চেন দিব দুইটা কোয়েশ্চেন দিব আনসার কয়জনে দিতে পারো আমি দেখি মেডিকেল কোয়েশ্চেন এবার দেখবা মেডিকেলে কেমন কোয়েশ্চেন হয়েছে আমি তোমাদের দেখাই তুমি দেখলেই বুঝবা যে আসলে প্রশ্ন এত কঠিন হয় না আমরা হাইপার হয়ে যাই এটাই ঝামেলা আসলে তোমাকে দুইটা মেডিকেলে প্রশ্ন দেখাই আগে বলো আমরা সামনে আগাবো কিনা কোয়েশ্চেন দিব কিনা দুইটা কোয়েশ্চেন দিব দেখি কয়জনে পারো একটা হচ্ছে মেডিকেলে দুইটাই মেডিকেলে আসছে এমন কোয়েশ্চেন মেডিকেলে আসছে এমন দুইটা কোয়েশ্চেন তোমাদেরকে এখন আমি সলভ করতে দিব দেখি তোমরা পারো কিনা ABCD দিয়ে তোমরা আনসার বলবা কোনটা আনসার তাহলে আমি মুছে ফেলতেছি তোমরা পরে স্ক্রিনশট পেয়ে যাবা না আচ্ছা এবার আসো এবার আমরা একটা কাজ করি তাহলে আমি তোমাদেরকে কোয়েশ্চেন দিই প্রথমে আমরা কোয়েশ্চেন দিব সেটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট 9-10 আমরা দেখি কয়জনে পারো কার আগে কে পারে আমরা দেখি 1 নাম্বার দিয়ে আনসার দিবা ঠিক আছে 1 নাম্বার দিয়ে আনসার দিবা 1 নাম্বার হচ্ছে নিচের কোনটি স্কেলার রাশি এটা কিন্তু মেডিকেলে আসছে আমি বানাই দিচ্ছি না নিচের কোনটি স্কেলার রাশি এটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2009-10 সেশনে আসছিল তো আমি অপশানগুলো দিই অপশান এতে আছে তড়িৎ প্রাবল্য এরপর অপশান বিতে আছে তড়িৎ বিভব অপশান বিতে আছে তড়িৎ বিভব এরপর অপশান সিতে আছে ভরবেগ এরপর অপশান ডিতে আছে ব্যাগ দেখি তোমরা আনসার দাও দেখে কিন্তু মেডিকেল কোয়েশ্চেন পারবা না অলরেডি আমরা যে আলোচনাগুলো করছি তার থেকে না পারার কোনো কারণ নেই তোমরা 1 দিয়ে আনসার দিবা না হয় আমি বুঝবো না কোনটার আনসার দিচ্ছ 1 নাম্বার আনসার দেখি কয়জনে পারো কত তাড়াতাড়ি পারো 1-এর আনসার দাও এবার আমি 2 নাম্বার কোয়েশ্চেনটা লিখি নিচের কোনটি ভেক্টর রাশি নয় নিচের কোনটি ভেক্টর রাশি নয় তাহলে আমরা 1 নাম্বার এ নাম্বার দিব এতে দিব হচ্ছে সরণ এরপর বিতে দিব হচ্ছে ত্বরণ এরপর সিতে দিব হচ্ছে বল এরপর ডিতে দিব হচ্ছে কাজ তোমরা কিন্তু 1 আর 2 দিয়ে আনসার দিবা 1-এর আনসার কত 2-এর আনসার কত এটা আসছিল মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2-3 সালে 2-3 সেশনে এটা আসছিল বলো আমাদের আনসার কত কোনটার আনসার কত দেখি বলো তোমরা পারবা আমি জানি তোমরা পারবা আমি খুব ভালো করেই জানি আমি তোমাদের এটা মডেল দেখাচ্ছি কেমন কোয়েশ্চেন হয় এর মানে মনে করিও না যে সব কোয়েশ্চেনে এমন হবে না সব কোয়েশ্চেন তো এত ইজি হবে না আবার সব কোয়েশ্চেনে তো আহামরি কঠিন হবে না এখান থেকে আমি একটা জিনিস তোমাদেরকে বুঝাতে চাচ্ছি ইন্টারমিডিয়েটে তোমরা যে কাজটা করো মানে বেসিক জিনিসগুলো তোমরা স্কিপ দিয়ে চলে যাও তোমরা বলে এগুলো তো নর্মাল জিনিস বাদ দিয়ে যায় পরে পরীক্ষা যেয়ে তোমরা নর্মালগুলো পারো না আর যে নর্মালটা তুমি পারো না আরেকজন কিন্তু সেটা ঠিকই পারছে যার কারণে তুমি পিছাই গেলা ওই কারণে আমি বললাম যে ইন অ্যান্ড আউটে সব কিছু পড়তে হবে তোমাদেরকে তবে ধাপে ধাপে টেকনিক্যালি পড়তে হবে তাহলে সমস্যা হবে না এটা বুঝছি কিনা বলি তো দুইটা ওকে যাক অনেকে আনসার দিচ্ছে তাহলে আমি বলে দিই তোমাকে বলছে নিচের কোনটি স্কেলার রাশি স্কেলার মানে শুধু মান আছে কোনো দিক নাই প্রাবল্য এক ধরনের বল এর মানে এটা ভেক্টর রাশি ভরবেগ ভেক্টর রাশি ব্যাগ ভেক্টর রাশি বিভব বলছিলাম এক ধরনের কাজ মানে স্কেলার রাশি এটা হচ্ছে আমার আনসার বি এবার আসো 2 নাম্বার নিচের কোনটি ভেক্টর রাশি নয় লিখে দিছে এটা আমরা অনেকে এটা মানে অতিরিক্ত পরীক্ষার হলে অতিরিক্ত এক্সাইটেড থাকি ভেক্টর রাশি দেখার সাথে সাথে সরণ দাগায় দিবে ত্বরণ দাগায় দিবে বল দাগায় দিবে কিন্তু তারা বলছে নয় সো ভেক্টর রাশি নয় মানে স্কেলার রাশি তাহলে সরণ তো এটা ভেক্টর রাশি তোমাকে বলছে ভেক্টর রাশি নয় এটাও ভেক্টর রাশি তোমাকে বলছে নয় এটাও ভেক্টর রাশি তোমাকে বলছে নয় কাজ হচ্ছে এক ধরনের ভেক্টর রাশি শেষ আনসার বলো বুঝছি কিনা
এই বুঝছি কিনা বলো। তাহলে দেখো এই সিম্পল কোয়েশ্চেন কিন্তু পরীক্ষা আমাদের আসতে পারে। সো আমাদের সব কিছু সমান গুরুত্ব দিতে হবে। তাহলে আশা করি তোমরা সবাই পারতেছো। যাক আলহামদুলিল্লাহ আমরা সবাই পারছি। এবার তোমাদেরকে আরও অল্প কিছু জিনিস শিখাবো, আরও 10 মিনিট আমি পড়াবো। 10 মিনিটে তোমাদেরকে একটা দেখো, এতক্ষণ কিন্তু যা পড়লা তোমার মনের ভিতরে একটা কাজ করতেছে না, কিরে ভাই ইন্টারে পড়া পড়তেছি, নতুন কিছু পাই না কেন, সব তো পুরাতন। হ্যাঁ, একটা নতুন টেকনিক শেখাবো সুন্দর করে, মানে যেটা তোমাকে খুব বেশি কাজ দেবে, ওইটা শেখানোর পর আমরা ক্লাস শেষ করব। আসো, এটা তোমাকে খুব গুরুত্ব সহকারে শিখতে হবে। প্রথমে আগে আমি ভেক্টরকে কীভাবে প্রকাশ করে সেটা শিখাই, তারপর হচ্ছে আমাদের ওই জিনিসটা শিখে আমরা ক্লাস শেষ করে দিব। ওকে, নেক্সট এবার আসি আমাদের ভেক্টরের প্রকাশ। এখন আমরা তো এই অধ্যায়ে পড়ব কি নিয়ে? স্কেলার নিয়ে আমরা পড়াশোনা করব না, আমরা পড়াশোনা করব শুধু ভেক্টর নিয়ে। তাহলে একটা ভেক্টরকে কিভাবে প্রকাশ করে, কারণ স্কেলারের তো শুধুমাত্র মান থাকে, আর ভেক্টরের কি থাকে? মানও থাকে, দিকও থাকে। তাহলে এই যে ভেক্টরটা, তাকে আমরা কিভাবে প্রকাশ করব? এই ভেক্টরটাকে আমরা কিভাবে প্রকাশ করব? তো আমি বলে দিই, ভেক্টরকে প্রকাশ করার নিয়ম হচ্ছে দুইটা। একটা হচ্ছে জ্যামিতিক পদ্ধতি, মানে যেটা হচ্ছে সরল রেখা দ্বারা, আমরা বলি হচ্ছে সরল রেখা দ্বারা, আর আরেকটা হচ্ছে অক্ষর দ্বারা। আমি দুইটাই তোমাকে দেখাচ্ছি। এখানে ম্যাক্সিমাম জিনিস তোমরা জানো, তাও আমি খুব তাড়াতাড়ি একটু করে বলে দিই, মানে আমি কোনো কিছু স্কিপ করতে চাচ্ছি না। তাহলে ভেক্টরকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি। একটা হচ্ছে জ্যামিতিক পদ্ধতি, এই সরল রেখা দ্বারা যে প্রকাশ করবে এটা হচ্ছে জ্যামিতিক পদ্ধতি। একটা হচ্ছে সরল রেখা দ্বারা প্রকাশ করতে পারি, আর একটা হচ্ছে অক্ষর দ্বারা প্রকাশ করতে পারি। অক্ষর মিনস ABCDEFGHIJKLMNO, এগুলো হচ্ছে আমাদের অক্ষর। এরকম অক্ষর দ্বারাও আমরা প্রকাশ করতে পারি, কিন্তু অক্ষর লিখে দিলেই তো আর সেটা ভেক্টর হবে না। এটা যে ভেক্টর সেটা তোমাকে বুঝাইতে হবে। তাহলে প্রথমত আসো সরল রেখা দ্বারা কীভাবে প্রকাশ করি। এই পদ্ধতিটাকে আমরা বলি কি? এটাকে আমরা বলি জ্যামিতিক পদ্ধতি। এটাকে আমরা কি বলি? জ্যামিতিক পদ্ধতি, অর্থাৎ জ্যামিতিকভাবে আমরা এটা এভাবে ইমপ্লিমেন্ট করি, জ্যামিতিক পদ্ধতি। আসো জ্যামিতিক পদ্ধতিতে একটা ভেক্টরকে কিভাবে প্রকাশ করা যায়, এটা তোমার প্রত্যেকটা পদে লাগবে। পুরা অধ্যায় পড়তে হলে প্রত্যেকটা পদে লাগবে এই জ্যামিতিক পদ্ধতিটা। তার জন্য তোমাকে কি করতে হবে? নাম দিছি সরল রেখা, আঁকবো কি বক্ররেখা? এই নিয়া নাম দিলাম সরল রেখা, আঁকার সময় কি আমি বক্ররেখা আঁকবো? অবশ্যই না। তাহলে জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টরকে প্রকাশ করার জন্য অবশ্যই একটা সরল রেখা ড্র করতে হবে। কি করতে হবে? সরল রেখা। এই যে দেখো আমি সরল রেখা আঁকলাম। এই সরল রেখা দেখো ভেক্টরের কয়টা জিনিস থাকে? দুইটা জিনিস, একটা হচ্ছে মান আর একটা হচ্ছে দিক। এর মানে ভেক্টরটার মধ্যে দুইটা জিনিস আনতে হবে, মানও আনতে হবে, দিকও আনতে হবে। এই সরল রেখার যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা তার মান নির্দেশ করে। এই দৈর্ঘ্যটা তার কি নির্দেশ করে? মান নির্দেশ করে। তুমি বলবো আমি কি দৈর্ঘ্য কি মাপবো নাকি? না, জিনিসটা হচ্ছে এমন, এখানে একটা ইউনিট ধরা হয়। যেমন এতটুকুকে আমি 1 একক ধরলাম, তাহলে 1 একক, 2 একক, 3 একক, 4 একক, 5 একক, 6 একক, 7 একক, 7.5 একক। যেমন আমরা বলতে পারবো এই ভেক্টরের মান হচ্ছে 7.5 একক। এর মানে তুমি যে একটা সরল রেখা আঁকলা, এই সরল রেখা দ্বারা আমরা কি করতেছি? এই সরল রেখার দৈর্ঘ্য দ্বারা ভেক্টরটার মান বুঝতেছি। তাহলে ভেক্টরের মান বলতে সরল রেখার দৈর্ঘ্যটা বুঝে। তো ভেক্টরের একটা দিক আছে না? জি ভাইয়া আছে। দিক বোঝানোর জন্য আমি যাকে ইউজ করি তার নাম হচ্ছে তীর চিহ্ন। তীর মারে না, তীর চিহ্ন। তো আসো আমাকে তীর চিহ্ন দিতে হবে। কোথায়? এই যে এই জায়গায়। আমি যখন এখানে তীর চিহ্ন দিলাম, বলো তো এই যে এখানকার তীর চিহ্ন, এই তীর চিহ্ন দ্বারা এখন কি বোঝা যাচ্ছে এটা কোন দিকে? একটু আগে জাস্ট এরকম একটা সরল রেখা ছিল, বোঝা যাচ্ছে না তার কি কোনো দিক আছে কিনা। আমি যখন এরকম একটা তীর চিহ্ন দিলাম, এখন বোঝা যাচ্ছে এটা হচ্ছে এই দিকে। এই তীর চিহ্নটা দ্বারা তার কি নির্দেশ করে? তার দিক নির্দেশ করে। তাহলে আমরা কি বললাম? একটা সরল রেখা দ্বারা কোনো একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করা যায়, একটা সরল রেখা দ্বারা। এই সরল রেখার দৈর্ঘ্য ভেক্টরটার মান নির্দেশ করে, এবং একটা তীর চিহ্ন ভেক্টরটার আমাদের দিক নির্দেশ করে। এখন এই যে তীর চিহ্নিত অংশ, এটাকে আমরা বলি হচ্ছে ভেক্টরটার মাথা। এটাকে আমরা কি বলি? মাথা। মাছের মাথার মতো। এরকম যদি তুমি একটা মাছ নাও, একটা মাছ আঁকলে, মাছ কেমনে আঁকে তোমরা আমার থেকে ভালো জানো। মাছ
এই যে এরকম না, এটাকে আমরা বলি কি মাথা, এটাকে আমরা বলি লেজ। আর মাস্টার ডিরেকশন কোন দিকে? এই মাস্টার ডিরেকশন হচ্ছে এই দিকে। এখান থেকে তুমি মনে রাখতে পারো এই যে ডিরেকশন যেদিকে, এই যেটাকে আমরা বলি মাথা, আর এটাকে আমরা বলি হচ্ছে লেজ। ওইটাকে যেরকম মাথা বলে এটাকে আমরা বলি হচ্ছে লেজ। এটার আরেকটা নাম আছে, আরেকটা নাম হচ্ছে, এটার আরেকটা নাম হচ্ছে শীর্ষবিন্দু, এটার আরেকটা নাম হচ্ছে শীর্ষবিন্দু, আর সেই হিসেবে এটার নাম হচ্ছে পাদবিন্দু। পাদবিন্দু, তোমরা আরও অন্য কিছু উচ্চারণ করিও না, এটা হচ্ছে পাদবিন্দু। তাহলে আমরা বুঝলাম কি কোন একটা ভেক্টর, এই ভেক্টরকে জ্যামিতিকভাবে প্রকাশ করলে তার শুরুতে এবং শেষে যে দুইটা বিন্দু থাকে তার মধ্যে যেই দিকে তীরচিহ্ন থাকে ওই দিকটাকে আমরা বলি মাথা বা শীর্ষবিন্দু, আর অপোজিট দিকটাকে আমরা বলি লেজ বা পাদবিন্দু। তাহলে এটা হচ্ছে তার মাথা বা শীর্ষবিন্দু, আর এটা হচ্ছে লেজ বা পাদবিন্দু। এতটুকু মনে রাখলে দ্যাটস এনাফ। এবার আসো অক্ষর দ্বারা আমি প্রকাশ করব। অক্ষর দ্বারা কিভাবে প্রকাশ করব? জাস্ট আমার দিকে তাকাও, কিভাবে আমরা অক্ষর দ্বারা কোনো একটা ভেক্টরকে প্রকাশ করতে পারি। আমি এই মাছটাকে মুছে দিলাম কারণ মাছের অনেক দাম। আসো এখন অক্ষর দ্বারা না, অক্ষর দ্বারা ভেক্টরকে চারভাবে প্রকাশ করা যায়। অক্ষর দ্বারা ভেক্টরকে কয়ভাবে প্রকাশ করা যায়? চারভাবে। কয়ভাবে? চারভাবে। অক্ষর দ্বারা ভেক্টর রাশিকে আমরা চারভাবে প্রকাশ করতে পারি। সেই চার ভাগ তার জন্য দিলাম এ। এটা কি বলো তো? এ বলো তো তাহলে এটা কি? এ বলো তো এটা কি? এ। আর একটু জোরে বলো না, সবাই শুনুক, তুমি এবিসি পড়তেছো। এ, আরো জোরে। এ। হ্যাঁ ঠিক আছে, তুমি বুঝতে পারছো এটা এ। এই এগুলাকে আমি ভেক্টর বলবো না। যেমন আমি আমার নাম বলতেছি, এ নাম দ্বারা তো আমাকে রিপ্রেজেন্ট করে। যেমন আমি বলতেছি আমি গোটাগাটা একটা মানুষ, তবে আমি সেই মানুষ যার নাম হচ্ছে মিস্টার ইমু, আর আমি হচ্ছে তোমাদেরকে ফিজিক্স বুঝিয়ে দিমু। সো এই ইমু দ্বারা আমার নামটা রিপ্রেজেন্ট করতেছে, আমাকে মিন করতেছে। এখন সিমিলারলি একটা ভেক্টর, তার একটা নাম থাকা দরকার না? অক্ষর দ্বারা। এরা আমি কি দেখতে অক্ষরের মতো? না ভাই, আপনি তো সরল লেখার মতো, সরল মনের মানুষ, আমি সরলভাবে চলি। দেখতে আমাকে সরল মনে হলেও আসলে আমি সরল, কিন্তু এটাই আমি বলি। তো আসো একইভাবে আমার একটা নাম আছে, এদের একটা নাম অক্ষর দ্বারা আমরা প্রকাশ করি। আসো কিভাবে প্রকাশ করবা মনে রাখবা, জাস্ট মনে রাখবা অক্ষর দ্বারা চারভাবে প্রকাশ করা যায়। কিভাবে দেখো, অনেকে কনফিউজড হয়ে যায়। উপরে একটা তীর চিহ্ন দিব, হ্যাঁ, এখন এটার নাম হচ্ছে এ ভেক্টর। এতক্ষণ পর্যন্ত এটা ছিল এ একটা লেটার, ইংলিশ লেটার, একটা ওয়ার্ড। এখন এটার নাম হচ্ছে এ ভেক্টর। উপরে একটা দাগ দিব, এটার নামও এ ভেক্টর। নিচে একটা দাগ দিব, এটার নামও এ ভেক্টর। তাকে আমরা একটু মোটা করে লিখব, সেটার নামও এ ভেক্টর। এটাকে আমরা বলি বোল্ড। এই বোল্ড কথাটার মিনিং যারা বুঝো না, বোল্ড কথাটার মিনিং যারা বুঝো না, ভাগ্য ভালো আমার সামনে ল্যাপটপ আছে, তোমাদেরকে আমি ল্যাপটপে বোল্ড জিনিসটা বলে দিতে পারি। অনেকে আবার বোল্ড জিনিসটার মিনিং অনেকে বুঝো না, যেহেতু তোমরা খুব একটা এই যে কী বলে ল্যাপটপ বা কম্পিউটার ইউজ না করার কারণে হয়তো তোমরা বুঝবা না। তাও আপাতত আমি বলে রাখি। তাহলে আমি ভেক্টরকে কয়ভাবে প্রকাশ করতে পারি অক্ষর দ্বারা? চারভাবে। কয়ভাবে প্রকাশ করতে পারি? চারভাবে। তাহলে আমি এখানে, যেমন আমি আমার এখানে ল্যাপটপে একটা ফাইল খুলে নিই, একটু ওয়েট, জাস্ট গিভ মি এ সেকেন্ড। আচ্ছা, এই তোমরা এখন এই যে একটা এ দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে এ। দেখবা আমি তাকে বোল্ড করে দিছি, মোটা হয়ে গেছে না? এটা হচ্ছে এর এ। দেখো আমি যদি এভাবে লিখি, এর পাশে আরেকটা এ লিখি, তাহলে তোমাদের মনে বুঝতে সুবিধা হবে। এবার দেখো এটাকে আমি বোল্ড করে দিই, এটাকে আমি বোল্ড করে দিলাম। এবার তুমি পাশাপাশি বুঝতে পারতেছো তো, বোল্ড কথাটার মিনিং বুঝছো তো? দুইটার সাইজ সেম, এটা একটু ছোটো, মানে এটা নর্মাল, আর এটা হচ্ছে একটু মোটা। এই মোটা করে লেখা এই কথাটার মিনিং হচ্ছে বোল্ড।
কি বোল্ড। এটাও আমার কি নির্দেশ করে, এটা ভেক্টর নির্দেশ করে। এটাও কি নির্দেশ করে, এটা ভেক্টর নির্দেশ করে। মানে যারা অনেকে জানো, ম্যাক্সিমামই জানো, বাট কেউ যদি না জেনে থাকো তার জন্য আমি বলে দিলাম আর কি। তাহলে আমি যে জিনিসটা বুঝলাম, এই যে বোল্ড করে লিখলে, আমার তো মনে করে এভাবে তো আর আমি লিখতে পারবো না, তাহলে বোল্ড করে লিখলে সেটাও আমার কি মিন করে, ভেক্টর মিন করে। অনেকে বলে ভাইয়া বইতে তো আমার চিহ্নটা দেওয়া নাই। কি দেখছেন ভাই, তারা মানে এত কম জ্ঞানী, কেমনি তারা বই লিখছে, তারা বই লিখে ফেলছে, ভেক্টরকে কীভাবে রিপ্রেজেন্ট করতে হয় জানে না, দাগ দেয় নাই। আর বাবা দাগ দেওয়া লাগে না, মোটা করে লিখলে সেটাও ভেক্টর মিন করে। তাহলে ভেক্টরকে আমরা অক্ষর দ্বারা চারভাবে প্রকাশ করতে পারি। উপরে তীরচিহ্ন দিলেও চলে, উপরে দাগ দিলেও চলে, নিচে দাগ দিলেও চলে, বোল্ড করে লিখলেও চলে। তো আমরা তো হাতে লেখার সময় বোল্ড করে লিখি না, আমরা এই তিনটার মধ্যে যে কোনো একটা ইউজ করি। তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই দুইটা, তার মধ্যে সবচেয়ে উপরেটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তাহলে এই সবগুলো দ্বারা কি মিন করে, এই সবগুলো দ্বারা এক একটা আমার ভেক্টর মিন করে, সবগুলো দ্বারা একটা কি মিন করে, ভেক্টর মিন করে। এ ভেক্টর, এ ভেক্টর, এ ভেক্টর, ভেক্টর মিন করে। আর তার যদি তো ভেক্টর, তাহলে ভেক্টরটার মান কি দ্বারা বিবেচনা করি, সিম্পল দেখো, আমি বলতেছি হচ্ছে, ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, মোটা করে লিখলাম, এটা হচ্ছে এ ভেক্টর। এখন যদি তুমি দুই পাশে দুইটা দাগ দিয়ে দাও, এটা দ্বারা বোঝায় এ ভেক্টরের মান। তাহলে দেখো এ ভেক্টরের মান, প্রকাশগুলা মনে রাখতে হবে, মানে বুঝতে হবে ব্যাপারগুলো, কারণ বিভিন্ন জায়গায় ম্যাথ করার সময় কাজে লাগবে। ম্যাথ করার সময় তোমাকে আর বলে দেওয়া হবে না এটা ভেক্টর, দেখে বুঝে নিতে হবে। এটা তার এ ভেক্টর, এ ভেক্টরের মান, এ ভেক্টর, এ ভেক্টরের মান, এ ভেক্টর, এ ভেক্টরের মান, এ ভেক্টর, এ ভেক্টরের মান। যদি তুমি জাস্ট সিম্পলি এ লেখো, সেটাও আমার নির্দেশ করে ভেক্টরের মান। তাহলে আমি কথাটা আশা করি বুঝাইতে পারছি, তোমাদেরকে আশা করি আমি বুঝাইতে পারছি, ব্যাপারটা। ভেক্টরকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি। একটা হচ্ছে জ্যামিতিক পদ্ধতি, সরল রেখা দ্বারা, যেখানে আমার একটা তীরচিহ্ন দ্বারা তার দিক নির্দেশ করে, তার দৈর্ঘ্যটা মান নির্দেশ করে। আর এটাকে আমরা বলি লেজ বা পাদবিন্দু, এটাকে আমরা বলি মাথা বা শীর্ষবিন্দু। এটাকে আমরা একটা নাম দিব, এরকম এ ভেক্টর, বি ভেক্টর। সেটা কীভাবে প্রকাশ করব, অক্ষর দ্বারা। অক্ষরের উপরে এভাবে তীরচিহ্ন দিলেও চলে, একটা দাগ দিলেও চলে, নিচে একটা দাগ দিলেও চলে, বোল্ড করে লিখলেও চলে। এই ভেক্টরটার দুই পাশে যদি আমি দাগ দিয়ে দিই, সেটা আমার নির্দেশ করে তার ম্যাগনিটিউড বা মান বা পরমান বা মডুলাস, যেটা আমার অনলি মান নির্দেশ করে। তাহলে এই যে দুই পাশে দাগ দিলে সেটা মান নির্দেশ করে। এখন আমরা এরকম ঝামেলা আমরা করি না পরীক্ষার হলে, মানে ম্যাথ করার সময় এত কষ্ট করে কে লিখবে। আমরা তো অলস জাতি, অলসতা আমাদের পছন্দের জিনিস। ওই কারণে আমরা চিন্তা করি, আচ্ছা এখানে তো শুধু এ লিখলে কিছু হয় না, আচ্ছা তাহলে তারা আমি মান চিন্তা করি। ওই শুধু এ লিখলে তাকে চিন্তা করে মান। বি এর উপরে একটা দাগ আছে, বি ভেক্টর, শুধু বি ভেক্টরের মান। সি এর উপরে একটা দাগ আছে, সি ভেক্টর, শুধু সি এর মান। মনে থাকবে না? এই মনে থাকবে না? বলো মনে থাকবে কিনা, মনে থাকবে কিনা? এই মনে থাকবে কিনা, বলো মনে থাকবে তো? এতটুকু ক্লিয়ার কিনা? আমাদের এতটুকু মনে থাকবে তো? দেখো পড়তে তো মুখস্থ হয়ে যেতে হবে, এখানেই মুখস্থ হয়ে যাবে। মনে থাকবে কিনা? হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ থাকবে। ওকে, আমি একটু সামনের দিকে আগাই। হ্যাঁ, আমি সামনের দিকে আগাই। আর কতক্ষণ হয়েছে? 10 মিনিট হয়ে গেছে না? তাও আমি ছোট্ট একটা জিনিস তোমাদেরকে শিখাই তারপর সারি। মানে আজকের ক্লাসে অন্তত নতুন কিছু একটা শিখছো, সেটা তো বলতে হবে না? এই বলো তোমরা রাজি আছো কিনা? ছোট্ট একটা জিনিস শিখাবো, মানে এটা হচ্ছে মাথায় প্রেশার পড়বে না, টেকনিক্যাল একটা জিনিস, খুব সুন্দর। এটা টেকনিকের মাধ্যমে একটা জিনিস শিখাবো, শিখবা কিনা বলো তো? শিখবা কিনা? এই তোমরা শিখবা এটা বলো না? ওইটা বলে আমি শেষ করে দিব। আজকের ক্লাস আমি বেশি পড়াইতে আসিনি, তাও কিছু টেকনিক্যাল টার্ম শেখানো ভালো। জি, এখন যে জিনিসটা শিখাবো এটা কাউকে বলবা না, যদি বলো তোমাকে চুরি করে নিয়ে যেতে পারে, কারণ এত দামি জিনিস। আসো, সেটা হচ্ছে দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়। দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়। তো
আমি একটা কাজ করি, আমি একটা কাজ করি, সেটা হচ্ছে প্রথমে মুখস্থ কয়েকটা লাইন লিখে ফেলি। কি বলো? মানে লাইন লিখে ফেলবো, লাইনগুলোর মিনিং তুমিও বুঝবা না, আমিও বুঝবো না, এরপর আমরা বুঝাবো। তো তোমরা একটু খাতায় লিখে ফেলো আমার সাথে সাথে, আমার সাথে সাথে তোমরা লিখতে থাকো। দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়, এখানে লিখবো ধাপসমূহ। এই ধাপগুলো অবলম্বন করলে দুনিয়ার কোনো ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করে ঝামেলা হবে না। এই এক টেকনিকে দুনিয়ার সব সকল সমস্যার সমাধান শেষ, একের ভিতর সব। ধাপসমূহ আমরা একটা একটা করে দেখি। হ্যাঁ, আমার সাথে সাথে তোমরাও লিখবে, আমি লিখেছি তাতে মুছে ফেলবো। ধাপসমূহ এখন বোঝা লাগবে না, জাস্ট ধাপ লিখতে থাকবা। ভেক্টর দ্বয়কে একই বিন্দুতে আনতে হবে। তোমরা আমার সাথে লিখতে থাকো, কুইকলি লিখবা। ভেক্টর দ্বয়কে একই বিন্দুতে স্থাপন করতে হবে। ভেক্টর দ্বয়কে একই বিন্দুতে স্থাপন করতে হবে। ভেক্টর দ্বয়কে একই বিন্দুতে স্থাপন করতে হবে। এরপর ভেক্টর দ্বয়কে একই বিন্দুতে স্থাপন করতে হবে। ওকে, এবার দেন ভেক্টর দ্বয়কে ছেদবিন্দু থেকে বহির্মুখী বা অন্তর্মুখী হতে হবে। নতুবা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। কি প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নিজেই দেখব। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এরপর ফাইনালি ওই মুহূর্তে তাদের মধ্যবর্তী ক্ষুদ্রতম কোণটি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। কথাগুলোর মিনিং আমি এখন বুঝাবো, দেন তুমি আমার একটা প্রশ্নের আনসার দিবা, ক্লাস শেষ। হ্যাঁ, তাহলে লেখো তো। তাহলে আমার ধাপসমূহ, দুনিয়ার সকল বই ঘাঁটাঘাঁটি করবে, এগুলো পাবা না, কারণ সব তো আর বইতে পাওয়া যায় না। ধাপসমূহ এটা হচ্ছে একটা টেকনিক। ভেক্টর দ্বয়কে একই বিন্দুতে স্থাপন করতে হবে। ভেক্টর দ্বয়কে ছেদবিন্দু থেকে বহির্মুখী বা অন্তর্মুখী হতে হবে। নতুবা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর মানে কি? না হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব, হইলে ওকে। ওই মুহূর্তে তাদের মধ্যবর্তী ক্ষুদ্রতম কোণটি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। আচ্ছা, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। তাহলে এগুলো কিন্তু তুমি লিখছো, কিছু বুঝো না, আমিও জানি। লেখা শেষ। আমি যেহেতু লেখা শেষ করছি, দ্যাট মিনস তোমরা শেষ করছো। আশা করি লেখা শেষ, হোপফুলি তোমাদের লেখা শেষ। আচ্ছা, লেখা শেষ না, এবার জাস্ট তুমি তাকাই থাকো। তোমার মাথার ভিতর ঢুকাই দেওয়ার দায়িত্ব আমার, মাথা তোমার। এবার আসো আমি কিভাবে মাথায় ঢুকাচ্ছি দেখো। ওকে, যেহেতু শেষ আমি তোমাকে দেখাই। এই যে আমি এখানে কয়েকটা ভেক্টর আঁকতেছি। এটা হচ্ছে এ ভেক্টরটার নাম হচ্ছে এ ভেক্টর, বুঝতেই পারতেছো, এ ভেক্টর। তারপর হচ্ছে এইদিকে একটা ভেক্টর নাম দিলাম, এটাকে আমরা বলতেছি ভি ভেক্টর। এরপর এইদিকে একটা ভেক্টর নাম দিলাম, তাকে নাম দিলাম সি ভেক্টর। এবার এখানে তোমাকে আমি এখান থেকে দুইটা কোয়েশ্চেন দিচ্ছি। এক নাম্বার কোয়েশ্চেন হচ্ছে এ সি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড সি। আরেকটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। এই জিনিসটার মানে হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন, মানে হচ্ছে দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল বা কোণ। এবার আসো, আমাদের প্রথম ধাপ মনে আছে? মনে না থাকলেও কোনো সমস্যা নাই, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। তাকাও, এইদিকে তাকাও, একটু হাসি দাও তো, এটা হাসি দাও, মন ভালো হবে, এটা হাসো তো।
হি 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 করে। হ্যাঁ, এবার আসা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। দেখো আমি কার কার মধ্যবর্তী কোণ বের করব, এ আর সি। কে কে? এ এবং সি। দেখো তাহলে আমি প্রথমে তাদেরকে চুজ করি যে ভাইয়া দিস ইজ আওয়ার এ, দিস ইজ আওয়ার সি, তাদেরকে আমি পেয়ে গেছি। ওকে, তাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হলে আমরা বলছিলাম তাদেরকে একই পজিশনে বা একই বিন্দুতে আনতে হবে। দেখো তো এ ভেক্টর এক জায়গায়, সি ভেক্টর আরেক জায়গায় না, তাদেরকে একই পজিশনে আনবো কিভাবে? বলে রাখা ভালো, একটা ভেক্টরের কয়টা জিনিস আছে? দুইটা জিনিস, মান এবং দিক। তুমি যদি তার মানটাকে চেঞ্জ করে দাও, ভেক্টরটা চেঞ্জ হয়ে যাবে। তুমি যদি তার দিকটাকে চেঞ্জ করে দাও, ভেক্টরটা চেঞ্জ হয়ে যাবে। তুমি মান এবং দিক দুইটাকে যদি চেঞ্জ করে দাও, সে চেঞ্জ হয়ে যাবে। এর মানে একটা ভেক্টরকে তিনভাবে চেঞ্জ করা যায়, শুধু মানের পরিবর্তন করে, শুধু দিকের পরিবর্তন করে, মান ও দিক উভয়ের পরিবর্তন করে। সেটা আমরা পরে লিখে দিব। আপাতত ভেক্টরের মান এবং দিক কোনোটাই যদি তুমি চেঞ্জ না করো, তাহলে ভেক্টরে কি কোনো পরিবর্তন হবে না। এর মানে হচ্ছে কোনো একটা ভেক্টরকে তার মান এবং দিকের পরিবর্তন না করে তাকে তুমি যেখানে ইচ্ছা সেখানে দিতে পারবা। যেমন ফর এক্সাম্পল, এটা হচ্ছে আমার এ ভেক্টর, তাকে আমি তুলে নিয়ে এখানে বসাই দিব। এ ভেক্টর, তাকে আমি এখান থেকে তুলে নিয়ে এখানে বসাই দিলাম। তার দিক যেদিকে এক্স্যাক্টলি সেম দিকে, তার দৈর্ঘ্য যতটুকু এক্স্যাক্টলি ততটুকু, কোনো সমস্যা নাই, এ কারণ তার মান এবং দিক ঠিক আছে। আরেকটা কি? সি। এই সিটাকে এমনভাবে আনবো যাতে করে তারা একই বিন্দুতে থাকে। তাহলে আমি কি করব? এই যে সি, এই সিটাকে এখানে আমি এঁকে দিয়েছি। একটা জিনিস খেয়াল করছো, আমি তো সিটাকে মান এবং দিক ঠিক রেখে এখানে না এঁকে এখানেও আঁকতে পারতাম, কিন্তু এখানে কেন আঁকছি? এখানে আঁকার কারণ তাদেরকে একই পজিশন আনতে হবে, একই বিন্দুতে আনতে হবে। তাহলে আমাদের 1 নাম্বার পয়েন্ট মিলছে কিনা? তাদেরকে একই বিন্দুতে আনতে হবে। 1 নাম্বার পয়েন্টের মিনিং হচ্ছে এটা, যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে তাদেরকে একই বিন্দুতে আনতে হবে। আনা হয়েছে কিনা? আনা হয়েছে কিনা? আনা হয়েছে কিনা? ওকে। সিমিলারলি এখানে যখন বলছে এ এবং বি, তাহলে নিশ্চয়ই এ এবং বিকে একই পজিশনে আনতে হবে। আসো আমি আনতেছি। এ আরেকটা হচ্ছে কে? বি। এই বিটাকে এখান থেকে তুলে নিয়ে এসে এখানে বসাই দিলাম। এটা হচ্ছে ভি, ভি ভেক্টর। খেয়াল করো তো আনছি কিনা? এই বি ভেক্টরটাকে তুলে এনে এখানে বসাই দিলাম। বি ভেক্টরটাকে তুলে এনে এখানে বসাই দিলাম। এই বি ভেক্টরটাকে তুলে এনে এখানে বসাই দিলাম। তাও দেখো একই বিন্দুতে আসছে কি আসে নাই, এর মানে প্রথম শর্ত শেষ। তাহলে আমাদের 1 নাম্বার শর্ত হচ্ছে তাদেরকে একই বিন্দুতে আনতে হবে, আমরা নিয়ে আসলাম। তাদেরকে একই বিন্দুতে আনতে হবে, আমরা নিয়ে আসলাম। যাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করব তাদেরকে একই বিন্দুতে আনতে হবে, আমরা নিয়ে আসলাম। এবার মনোযোগ দিয়ে খেয়াল করো, এই তাদের কমন যে বিন্দুটা, আচ্ছা বলো তো এ ভেক্টর এবং সি ভেক্টর দুইটাই কি এই বিন্দু থেকে বের হচ্ছে না? এর মানে এটা হচ্ছে বহির্মুখী, এই বিন্দু থেকে বহির্মুখী, আর এটা হচ্ছে এই বিন্দু থেকে বহির্মুখী। এবার যদি তুমি এখানে চিন্তা করো, তাদের ছেদবিন্দু হচ্ছে এটা, এ ভেক্টরটা হচ্ছে ছেদবিন্দু থেকে বহির্মুখী। এর মানে তুমি তার দিক চিন্তা করো না, সে এই বিন্দু থেকে বের হয়ে চলে যাচ্ছে। আর বি ভেক্টরটা এই বিন্দুতে ঢুকতেছে, এর মানে বি ভেক্টরটা হচ্ছে অন্তর্মুখী। এমন না? এটা বুঝছি কিনা? এটা বুঝছি কিনা? এই ভেক্টরটা হচ্ছে এই পয়েন্টের রেসপেক্টে বহির্মুখী, এটাও বহির্মুখী। আর এখানে এই বিন্দুর সাপেক্ষে এটা বের হচ্ছে, এটা ঢুকতেছে। দুইটাই বের হচ্ছে, একটা বের হচ্ছে আর একটা ঢুকতেছে। এখন আমি বলছিলাম মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হলে দুইটাকেই বহির্মুখী হইতে হবে অথবা দুইটাকে অন্তর্মুখী হইতে হবে। মানে দুইটাকে হতে হবে বাহির অথবা দুইটাকে করতে হবে ভিড়। মানে দুইটাই বাহির অথবা দুইটাই ভিন, আউট ইন আউট ইন আউট ইন, দুইটাই আউট অথবা দুইটাই ইন, দুইটাই আউট অথবা দুইটাই ইন, তাইলে ওকে। একটা আউট একটা ইন নট ওকে, দুইটা আউট দুইটা ইন ওকে। তবে আমরা আউট দিয়ে করব, মানে বহির্মুখী দিয়ে করব, বহির্মুখী দিয়ে করব। তাহলে দেখো এটা আউট, তাহলে আমরা ইন আউট দিয়ে বললে মনে হয় বুঝতে আর একটু সুবিধা হবে, মানে কথাটা শুনতে সুন্দর লাগবে। তাহলে এটা হচ্ছে আমার কি আউট, এটা আউট, এটা আউট,
এটা ইন, এই যে ঝামেলা পাকাই দিছে, ইন অ্যান্ড আউট। যখন এখানে আউট আউট, মধ্যবর্তী ক্ষুদ্রতম কোণ, মধ্যবর্তী ক্ষুদ্রতম কোণ, দেখো এদের মধ্যবর্তী কোণ এটাও বলা যায় আবার এটাও বলা যায়, কিন্তু কোনটা ক্ষুদ্র? ভিতরেরটা। সো বাইরেরটা কাউন্ট করা যাবে না। এটাকে আমরা বলতেছি তাদের মধ্যবর্তী কোণ, মনে করো নাম দিলাম হচ্ছে থিটা, বা আমরা নাম দিলাম হচ্ছে আলফা, হোয়াট এভার। বুঝছে কিনা? বুঝছে কিনা? বুঝছে কিনা? আউট আউট ইন ইন, আউট আউট ইন ইন, আউট আউট ইন ইন, ওকে। ইন আউট, আউট ইন, নট ওকে। তাহলে এবার দেখো আউট ইন, আমাকে আউট করে দিতে হবে। সে ইন, তাকে আউট করে দাও। কীভাবে আউট করবা? সিম্পল, এটাকে আলগাইয়া নিয়া এই পজিশনে বসাই দিবা। কারণ আমরা বলছি মান এবং দিক ঠিক রেখে তাকে যে কোনো জায়গায় বসানো যায়। এটাকে মান এবং দিক ঠিক রেখে এখানে বসাই দিলাম। অর্থাৎ এই বি ভেক্টরটাকে আমি এখন এখানে নিয়ে আসলাম, এই যে এই পজিশনে এখানে নিয়ে আসলাম। এটাই আমার বর্তমানে বি না? এবার যদি তুমি এটাকে তো অলরেডি সরাই ফেলছো, সরাইয়া তুমি এখানে নিয়ে আসছো বর্তমানে, বর্তমানে এবার চিন্তা করো তো, এ হচ্ছে আউট, বি কেমন? তাও আউট। আউট আউট হলে তাদের এই মধ্যবর্তী কোণটা হচ্ছে ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ। বুঝছে কি না? তাহলে আবার ইন ইন, আউট আউট, ওকে। ইন আউট, আউট ইন, নট ওকে। যদি এমন হয় একটা ইন আর একটা আউট, দুইটাকে আউট করে দাও অথবা দুইটাকে ইন করে দাও। তো আমাদের সুবিধার্থে আমরা ইন করতে বলবো না, দুইটাকে আউট করে দিবা, অলওয়েজ দুইটাকে আউট করে দিবা। তাহলে আবারও বলতে দুইটাই আউট, ওকে। ওই মুহূর্তে কোনটা নিলাম? একটা আউট একটা ইন হবে না, ইনটাকে আউট করে দিলাম। ইনটাকে আউট করলে এই আউট আউটের মধ্যবর্তী যে কোণ, ক্ষুদ্রতম কোণ, সেটাই হচ্ছে ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ। বুঝছি না? এই কোনো কনফিউশন আছে? চিল্লায়া বলো, কনফিউশন আছে কি না? আমি বুঝি গো বুঝি, আমি ফিজিক্সেরই পড়া, এমু ভাইয়া লেকচার দিলে লেকচার হবে করা, ওই জন্যই তো বুঝিতে হবে ফিজিক্সেরই পড়া। ওকে, এই বুঝছি কিনা? বুঝছি কিনা? বুঝছি কিনা? ওকে, আচ্ছা বুঝছো কিনা আমি এখন বুঝবো। আমি এখন বুঝবো, আমি এখন বুঝবো তুমি বুঝছো কিনা। ওকে, আচ্ছা আসো দেখি, তোমাকে আমি বলি, দেখি তুমি মধ্যবর্তী কোণ নির্ণয় করো। আমি এখানে চারটা দিব তোমাকে, চারটা তোমাকে দিব। তুমি 1 2 3 4 দিয়ে আমাকে আনসার দিবা কত ডিগ্রি, কত ডিগ্রি আমাকে আনসার দিতে হবে, কত ডিগ্রি আনসার দিতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার, 1 নাম্বার দিয়ে এটার আনসার দিবা। এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার। এটা হচ্ছে তোমার টেস্ট। এরপরে ফাইনালি 5 নাম্বার একটা, সেটা হচ্ছে বোর্ড কোয়েশ্চেন, দিনাজপুর বোর্ডে আসছিল, সেটা বলেই মানে সেটা তোমাদের থেকে আনসার নিয়ে আমি শেষ করে দিব। দেখি তোমরা আনসার দিতে পারো কি না। আচ্ছা, কারো যদি এখনও কোনো কনফিউশন থাকে অবশ্যই তোমাকে প্রবলেমগুলো তো আমি আনসার বলে দিব, তখন ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তুমি দেখো, নাম দিলাম এ ভেক্টর, নাম দিলাম বি ভেক্টর, আর এখানে দিক চিহ্ন তুমি ভালো করে খেয়াল করো। আর এখানে এই কোণটাকে নাম দিলাম 120 ডিগ্রি। তোমাকে বলতে হবে এদের মধ্যবর্তী কোণ আলফা সমান কত। আমি বলছি মধ্যবর্তী কোণ, এবার তোমার যত হয় তত। এটা হচ্ছে 1 নাম্বার কোয়েশ্চেন। এবার আসি 2 নাম্বার কোয়েশ্চেন। এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। এখানে আমি বলে রাখি এটাও কিন্তু ভিতরে ঢুকতেছে, এটাও কিন্তু ভিতরে, দুটোই ঢুকতেছে। এ ভেক্টর বি ভেক্টর, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। আমাকে বলতে হবে আলফার মান কত। আলফা মিন্স মধ্যবর্তী কোণ। এরপর আর কেমন কোয়েশ্চেন দেওয়া যায়? এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এই কোণটা 120 ডিগ্রি, আলফার মান কত। অ্যান্ড ফাইনালি এটা
এ ভেক্টর আর এদিকে আছে ভি ভেক্টর, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, বলতে হবে আলফার মান কত ডিগ্রি। দেখি তোমরা বলো তো। এই কনসেপ্টে কেউ তোমাকে এভাবে বুঝাবে না, কারণ বইতে কখনো এভাবে থাকে না বা বইতে থাকবেও না। গেস করে নিতে হবে, গেস করে আর পড়াশোনা করা যায়? কনসেপ্ট ফুল ক্লিয়ার থাকতে হবে। দেখি বলো তো, দেখি আমরা বলি আনসার কত বলি, কুইক 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 কুইকলি বলি। তোমরা 1 2 3 4 দিয়ে আনসার দিবা, 1 2 3 4, 1 2 3 4 দিয়ে আনসার দিবা। এই যে এ আর তামজিদ আনসার দিছ, এরপর মারুফ আনসার দিছে। তুমি ডিগ্রি খুঁজে না পেলে ডিগ্রি দেওয়ার দরকার নাই, 50 60 70 এভাবে লিখলে আমি বুঝে নিব এটা ডিগ্রি। হাসান ইশরাক ভাই, আমি 22 বেস আমি ভেক্টর করি না, এখানে যদি করি তাহলে কি এনাফ হবে? হ্যাঁ অবশ্যই এনাফ হবে, তবে কথা হচ্ছে যেহেতু ওরা নতুন তাহলে এদের তো আমরা শেষ করার একটু টাইম লাগবে। তো সেক্ষেত্রে তুমি 22 বেসের সাথে ক্লাস করে সেগুলো কুইকলি শেষ করে ফেলতে পারবা অনলাইনে, 22 বেসের ক্লাসগুলো করে, সেটা তোমার জন্য বেটার হবে। যাক, এই যে আরও আনসার দিচ্ছেন নাফিস আলম, শারমিনা সুলতানা, প্রীতি সরকার, ওকে অনেকে আনসার দিচ্ছে, অনুপদর। ওকে, তাহলে আমি একটা আনসার বলি, দেখো তোমাদের কনফিউশন ইনশাল্লাহ থাকবে না। প্রথমত হচ্ছে দুইটা একই বিন্দুতে আছে কিনা, ভাইয়া আছে। এবার আমি দেখব যে বিন্দুতে আছে তার মধ্যে দুইটা ইন ইন অথবা আউট আউট কিনা। দেখো এখানে এ হচ্ছে এ, যে বিন্দুতে আছে ওই বিন্দুর সাপেক্ষে, এ বিন্দুর সাপেক্ষে এটা হচ্ছে কি আউট, এই বিন্দুর সাপেক্ষে এটা হচ্ছে কি ইন। আমরা বলছিলাম ইনকে আউট করে দাও, ঢুকতে চাইলে বের করে দাও, সে ঢুকতে চাচ্ছে তাকে টেনে বের করে দিলাম। এবার এটাকে আমি এই জায়গায় শিফট করে দিলাম, আমি ডট ডট দ্বারা মিন করতেছি, এটা আগে এখানে ছিল এখন এখানে চলে গেছে। ঠিক ওই মুহূর্তে যে কোণটা পাবো এই কোণটাই হচ্ছে আলফা। এবার তুমি সিম্পল চিন্তা করে দেখো, এই কোণটা যদি 120 ডিগ্রি হয়, আলফার মান কত হয়? 180 মাইনাস 120 মানে হচ্ছে 60 ডিগ্রি। যারা 60 বলছো কংগ্রেচুলেশনস, তোমার আনসার কারেক্ট। এবার আসো, এখানে যদি চিন্তা করো এই দুইটা আমার একই বিন্দুতে আছে, এখানে এটা কিন্তু এই বিন্দুতে ইন, বিটা কিন্তু এই বিন্দুতে ইন, দুইটাই ঢুকতেছে ইন ইন। আমরা বলছিলাম ইন ইন থাকলে সমস্যা নাই, আউট আউট থাকলেও সমস্যা নাই, ইন ইন। ওকে, মধ্যবর্তী যে কোণটা এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আনসার। এবার তুমি যদি বলো না ভাই আপনি তো বলছিলেন আমাদের সুবিধার জন্য অলওয়েজ আউট নিতে, তাহলে কি ভুল হবে? না, তুমি যদি অলওয়েজ আউট নাও তাহলে দেখো এটা আমার ইন ছিল, ইনটাকে আমি আউট করে দিলাম, ইনটাকে আমি কি করে দিলাম? আউট করে দিলাম। আবার বিটা আমার ইন ছিল, এই বিটাকে আমি আউট করে দিলাম, এই বিটাকে আমি আউট করে দিলাম। এই মুহূর্তে মধ্যবর্তী কোণ হচ্ছে এটা আমাদের, এই যে এটা, এখন এটাকে এখানে শিফট করলাম, মধ্যবর্তী কোণ এটা। দেখো তো এই 30 আর এই 30 বিপ্রতীপ কোণ না? এর মানে ইন ইন চিন্তা করলে যে আনসার, আউট আউট চিন্তা করলে ওই আনসার। সো তোমার টেনশন নাই, দুইটা ইন দুইটা আউট থাকলে হলো, কারণ বিপ্রতীপ কোণ হয়ে যায়। এবার আসো এখানে, এখানে দেখো এটা হচ্ছে ইন, এই যে এই বিন্দুতে এটা হচ্ছে ইন, এটাও হচ্ছে ইন, যেহেতু ইন ইন যেটা আছে সেটাই আমার আনসার, আনসার হচ্ছে 120 ডিগ্রি। এবার আসো এখানে, এখানে দুইটা বিন্দু সংযোগস্থল, এটা এটা হচ্ছে আমাদের ইন আর বিটা হচ্ছে আমাদের আউট, এ হচ্ছে ইন বি হচ্ছে আউট। তোমার তো ইন আউট চলবে না, ইন ইন আউট আউট। তাহলে আমার দেখো যেটা ইন তাকে আমি আউট করে দিলাম, এর মানে এটাকে আমরা এই পাশে পাঠিয়ে দিলাম। তা এই মুহূর্তে এই কোণটা এটা হচ্ছে আলফা, তাহলে আমার টোটাল কোণটা 180, তার থেকে 60 চলে যাবে, 180 মাইনাস 60 চলে গেলে কত হয়? 120 ডিগ্রি। ওটাই হচ্ছে আমার আলফা এর মান। বলো কার কার চারটার মধ্যে চারটা হয়েছে, কার হাত তুলো তো। এবার কারো কোনো কনফিউশন আছে কিনা বলো? চারটার মধ্যে চারটা যাদের হয়েছে তার একটা হাত তুলো তো, তোমাদেরকে কংগ্রেচুলেশনস অগ্রিম। কারণ এই কনসেপ্টটা অনেকে ফার্স্ট ইয়ার শেষ করার পরও পারে না, আর তোমরা প্রথম ক্লাসেই পেরে গেছো, অবশ্যই তোমরা কংগ্রেচুলেশনস পাওয়ার যোগ্য। যাক, এই তো অনেকেরই হয়েছে, অনেকেরই হয়েছে।
দেখো আজকে যে তুমি একটা এক্সট্রা জিনিস শিখে ফেললা, দ্যাট মিনস তুমি অন্য থেকে একটু আগাই গেছো। দেখবা এখন আবার আমাদের তো মনে করো অনেকের একটা অভ্যাস আছে যে আমার একটা আরেকজন পড়া শুরু করলে, আমি যখন পড়া শুরু করে ফেলবো আমার বন্ধু আমার কি বলবে, পরীক্ষায় ফেল করলে তোমার কেরিয়ার নিয়ে কি তোমার বন্ধু দৌড়াবে? না। সো নিজের কেরিয়ারের কথা নিজেকে চিন্তা করতে হবে, তোমার আগে পড়াশোনা ঠিক রাখতে হবে। কে কি বললো না বললো, না ও আমার বন্ধু কি বলবে তার জন্য আমি পড়া শুরু করবো না। পারলে তারে সময় আনো, ভালো কাজে মানুষকে ডাকতে আপত্তি নেই, কিন্তু আমরা হচ্ছে ওই ভালো কাজে মানুষকে অনুৎসাহিত করতে অনেকে পছন্দ করি, জাস্ট এগুলো আমি লাইক করি না। আচ্ছা তাহলে এবার দেখি এটা কে পারে। এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2017 সালে বোর্ড পরীক্ষা আসছিল। দেখি এটা কে পারে, আমি দেখি তো কয়জনে পারে। এটা দিলে আমাদের আজকের ক্লাস শেষ। এটা এই কোয়েশ্চেনটার আনসার ইভেন বিভিন্ন বই তো এটা ভুল দেওয়া আছে, বেসিক ক্লিয়ার না থাকলে যা হয় আর কি। সো এটা নিয়ে অনেকে, আচ্ছা দেখো এটা হচ্ছে দিনাজপুর বোর্ড, যাকে আমি বলি হচ্ছে ডিজে বোর্ড, কারণ ডিবি লিখলে ঢাকা বোর্ড হয়ে যায়। সো ডিজে বোর্ড মানে হচ্ছে দিনাজপুর বোর্ড। দিনাজপুর বোর্ড 2017 সালে কোয়েশ্চেনটা ছিল এরকম একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, এই ট্রায়াঙ্গেলে অনেকগুলো ভেক্টর দেওয়া আছে। এখানে একটা ভেক্টর দেওয়া আছে মনে করো ফি ভেক্টর, এখানে একটা ভেক্টর দেওয়া আছে কিউ ভেক্টর, এটা আর ভেক্টর। এখানে ডিরেকশন দেওয়া আছে, এটার ডিরেকশন হচ্ছে এইদিকে, এটার ডিরেকশন এদিকে, এটার ডিরেকশন হচ্ছে এদিকে। তারা এভাবে দিয়ে দিছে। এবার তারা তোমাকে কোয়েশ্চেন করলো ফি ও কিউ এর মধ্যে। আচ্ছা তার আগে বলিনি, তারা বলে দিছে এটা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ। কেমন ত্রিভুজ? এটা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ। তো তোমরা তো জানো সমবাহু ত্রিভুজের 3টি কোণ সমান 60 ডিগ্রি করে, এটা তোমরা খুব ভালো করে জানো। এটা যদি সমবাহু ত্রিভুজ হয়, তার একটা বাহু, এই বাহুটা পি ভেক্টর, এই বাহুটা কিউ ভেক্টর, এই বাহুটা আর ভেক্টর নির্দেশ করে। বলছে পি ও কিউ এর মধ্যবর্তী কোণ কত? দেখি আনসার কত হবে বলো তো। পি ও কিউ এর মধ্যবর্তী কোণ কত? পি ও কিউ এর মধ্যবর্তী কোণ কত? দেখি আনসার বলো তো। পি ও কিউ এর মধ্যবর্তী কোণ কত? আমি আনসার দিই। ক নাম্বারে দিলাম হচ্ছে মনে করো 60 ডিগ্রি, খ নাম্বারে দিলাম হচ্ছে 45 ডিগ্রি, গ নাম্বারে দিলাম হচ্ছে 90 ডিগ্রি, আর ঘ নাম্বারে দিলাম হচ্ছে 120 ডিগ্রি। দেখি বলো তো আনসার কোনটা কারেক্ট। সিরিয়াসলি তোমরা এত তাড়াতাড়ি বের করে ফেলছো? আমি প্রত্যেকটা বছর এই কোয়েশ্চেনটা দিলে অনেকেই ভুল করে, প্রথমবার ভুল করে, কিন্তু তোমরা একজনও ভুল করো নাই। সিরিয়াসলি যাক, এই জিনিসটা আমার ভালো লাগলো, একজনও এখনো পর্যন্ত ভুল করে নাই। প্রত্যেকটা বছর কেউ না কেউ এটা ভুল করতো, মানে কয়েকজন ভুল করতো আনসার দিলে। যাক, অন্তত ক্লাস শেষে এটা দেখে আমার শান্তি লাগলো। যাক, তাও যদি কেউ না বুঝে থাকে তার জন্য আমি বলি, আমরা জানি সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে এই কোণটা 60, এই কোণটা 60, এই কোণটা 60। তোমাকে বলছে ফি এবং কিউ এর মধ্যবর্তী কোণ। এই ফি এবং কিউ একটা বিন্দুতে আছে কি নাই? আছে। এবার দেখো এই যে বিন্দুতে আছে সেই বিন্দুতে ফিটা হচ্ছে ইন আর কিউটা হচ্ছে আউট। ইন আউট হলে আমরা কি করি? দুইটাই ইন অথবা আউট আউট। তো আমি ফিটাকে ইন থেকে আউট করে দিলাম, তাহলে আমাদের এই ফিটা আমার কোন দিকে চলে যাবে? ফিটা আমার এদিকে চলে যাবে, এটা হচ্ছে ফি। তাহলে ফিটা আমার ওইদিকে চলে গেল। ওই মুহূর্তে যে কোণটা সেটাই হচ্ছে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। তাহলে আমার এটা যদি 60 হয়, এটা অবশ্যই 180 মাইনাস 60 মানে হচ্ছে 120 ডিগ্রি হবে। যাক, মাশাআল্লাহ তোমরা সবাই পারছো। যাক অন্তত শান্তি লাগলো। যাক তাহলে আচ্ছা, ভালো কথা। তো আমরা আজকের ক্লাসের মাধ্যমে হচ্ছে আমরা সূচনা করলাম, এভাবে তোমাদের সবগুলা ক্লাসই হবে এবং তোমাদের ক্লাসগুলো তো আমি তোমাদেরকে বলে দিই যে প্রথমত হচ্ছে তোমাদের আজকে কী বার ছিল? আজকে রবিবার। সো তোমাদের নেক্সট ক্লাস হবে মঙ্গলবার, এবং মঙ্গলবারের মধ্যে আমরা একটা পূর্ণাঙ্গ রুটিন করব। মানে মঙ্গলবারেও আমি ক্লাস নিব ফিজিক্সেরই সেকেন্ড ক্লাসটা নিব। এর আগে তোমরা তোমাদের ফ্রেন্ডরা যারা আছে তাদেরকে ইনভাইট করো যাতে করে ক্লাস করতে আসে। একটু আগে থাকলে খারাপ না, বন্ধুবান্ধবকে পড়াশোনার জন্য ডাকাটা এটা খারাপ জিনিস না, বাট
কেউ একজন পড়তেছে তাকে অনুৎসাহিত করাটা আসলে উচিত না। দিন শেষে দেখা যায় ওই যাদেরকে তোমরা অনুৎসাহিত করো তারাই কিন্তু ভালো জায়গায় যায়। কেন? তারা তাদের ক্যারিয়ার নিয়ে, বা ক্যারিয়ার বলা উচিত না, তারা তাদের যে মনে করো এইম নিয়ে তারা চিন্তিত, ডেভেলপড, সেটা নিয়ে তারা পরিশ্রম করতেছে। সো দিন শেষে আসলে ভাগ্য হচ্ছে সাহসীদের পক্ষে, ভাগ্য সবসময় সাহসীদের পক্ষে, পরিশ্রমীদের পক্ষে। তো আশা করি তোমরা আজকে যারা আসো, যে আশা করতেছি, জানি না কতটুকু তোমাদেরকে এনজয় করাতে পারছি, চেষ্টা করছি যতটুকু ভালো বোঝানো যায়। তো আজকের ক্লাস তো আমরা খুব বেশি পড়ি নাই, বাট লিটারেলি ইন্টারমিডিয়েটের পড়া বলতে লাস্টের এই কনসেপ্টটা বোঝানো শুরু করছে, বুঝতে পারছি ইন্টারমিডিয়েটে আসলে কত মজা। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আরও দেখা হবে। তবে তার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমাদের কিন্তু তোমরা অন্যান্য সাবজেক্টের ক্লাস হবে, যেমন ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আইসিটি, সবগুলো ক্লাস হবে। এখন ওই ক্লাসগুলো কীভাবে গুছানোভাবে নেওয়া যায় সেটা নিয়ে প্ল্যানিং চলতেছে। আপাতত মঙ্গলবারে আমি ক্লাস নিব, এরপর থেকে তোমাদের একটা রুটিন ওয়াইজ সপ্তাহের প্রত্যেকটা দিন ক্লাস চলবে, তোমরা আস্তে ক্লাস করতে থাকো। তবে এটা চিন্তা করিও না তোমাদের প্রেশার হয়ে যাবে কি না, তোমরা জাস্ট প্রতিদিনকার ক্লাসটা প্রতিদিন করবা, ওই দিন যতটুকু পড়ানো হয়েছে ঠিক ততটুকু তুমি খালি নোট করবা। নোট অবশ্যই করতে হবে, আমাদের ক্লাসের জন্য নোট ম্যান্ডেটরি। নোট করবা, এই নোটটা একবার বাসায় রিভাইজ দিবা, দ্যাটস এনাফ। মাথার ভিতর সব থেকে যাবে, টেনশন করার কোনো কারণ নাই। বাসায় জাস্ট ক্লাস করার পর আধা ঘন্টা তোমার নিজেকে সময় দিলে হবে, আর বাকি টাইম তুমি যা ইচ্ছা করো। এই আধা ঘন্টা সময়ের মধ্যে দেখবে সব কভার হয়ে গেছে। ক্লাসে যা পড়াইছি আজকের ক্লাসটার বাসায় রিভিউ দিকে আধা ঘন্টা লাগবে, আজকের ক্লাস তোমার 10 মিনিটও লাগবে না। কিন্তু এটা যে কত বেনিফিট দিবে চিন্তাই করতে পারবে না। আর তোমাদের কোনো সাবজেক্ট নিয়ে সায়েন্সের টেনশন নেই, আমরা আসি। আর পাশাপাশি আইসিটিটা তো আছে, এটা সবার জন্য, কারণ আইসিটি সায়েন্স কমার্স আর সবার আছে। তো ওকে, তো আমরা তাহলে ইনশাল্লাহ নেক্সট দিন তোমাদের সাথে দেখা হবে। আমি আসবো নেক্সট ক্লাসে, এরপরে আমরা একটা রুটিন করে দিব, সে ওই নেক্সট ক্লাসে আমি জানিয়ে দিব। নেক্সট ক্লাসে আমি সব কিছু জানিয়ে দিব। তো তোমরা অনেকে হয়তো জানে না আমাদের যে ক্লাস শুরু হয়েছে, তো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে জানাই দিও, যারা ইন্টারেস্টেড তারা ক্লাস করবে। আর যারা ফ্রি ক্লাস করতে তো আপত্তি নেই, ফ্রি ক্লাস তো করতে আপত্তি নেই, যারা ইন্টারেস্টেড তারা করবে, তোমার জানানোর দায়িত্ব তুমি জানাই দিবা। হ্যাঁ, তো পরিশেষে দেখি তো অনেকেই আমার সাথে আসো লাস্ট মুহূর্ত পর্যন্ত, যে আসো, কে কোন স্কুলের একটু দেখি তো, তোমাদেরকে দেখে আমি ক্লাস শেষ করি। কে কোন স্কুলের একটু কমেন্টে জানাও তো, কে কোন স্কুলের, যে স্কুলের একটু কমেন্ট করে জানাও তো দেখি। আর ক্লাস কেমন লাগছে একটু বলিও, আমরা একটু ফার্মটা মারবো আর কি, যে ভাইয়া খুব জোস, অসম, লাভলি, হোয়াটএভার। জেনিফার মারি, বিএফ শাইন কলেজ কুর্মিটোলা। তুমি তারপর হচ্ছে মোহাম্মদ মারুফ, গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল শিলং। শারমিন সুলতানা, জিটকা পাইলট গার্লস হাই স্কুল মানিকগঞ্জ। দেবনাথ জেবি হাই স্কুল। সুবিয়া খাতুন, সিটি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। নাফিস আলম, নর্ডেম কলেজ। তারপর হচ্ছে অনুপধর, আয়ুব বিবি সিটি কর্পোরেশন স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম। তারপর হচ্ছে ওবায়দুল্লাহ মোহাম্মদ সাবেদ, গভর্নমেন্ট মুসলিম হাই। মোহাম্মদ ইফতেখার হোসাইন, বাহ আমার নাম, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল। ইয়াস আহমেদ, বাংলাদেশ রেল রোড গভর্নমেন্ট হাই স্কুল শিলং, ম্যাক্সিমাম শিলংয়েরই। তারপর হচ্ছে হামিদ তাহসিন হামিদ, রাউজান মডেল গভর্নমেন্ট কলেজ, গভর্নমেন্ট স্কুল। তারপর হচ্ছে আরেকজন বান্দরবান কালেক্টরেট স্কুল, নামও পড়তে পারতেছি না। মিঠানালা রামদয়াল উচ্চ বিদ্যালয় মিরসরাই, আমার এলাকা। জেবি হাই স্কুল, এটা আমার স্কুল, আমি এই স্কুলে পড়ছিলাম। সোনারগাঁও গভর্নমেন্ট কলেজ। অপর্ণাচরণ সিটি কর্পোরেশন গার্লস স্কুল। নড়াইল গভর্নমেন্ট ভিক্টোরিয়া কলেজ। যাক, ভালো লাগলো। একসময় মনে হয়তো খালি চট্টগ্রামে পড়াচ্ছি, জিনিসটা কেমন, মানে অনলাইনে আসার পর একটা জিনিস এনজয় করতেছি, সেটা হচ্ছে আগে শুধু চট্টগ্রামে পড়াইতাম, এখন চট্টগ্রামের বাইরের অনেককে পড়াইতে পারতেছি। এটার থেকে ভালো লাগা আর কিছু হইতে পারে না। আমার পরিশ্রমটা আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিলিয়ে দিতে পারতেছি, ডেটস ইট, এনাফ। ওকে, আর নাম না পড়ি, যতটুকু পর্যন্ত এনাফ। তো আশা করি মঙ্গলবারে ঠিক 7:30 তোমাদের সাথে আবার দেখা হবে অন্য একটা লাইভ ক্লাসে। সেদিন আশা করি আরও একটু মজা হবে। আজকে তো আমরা একটু সামনে কথা বলার সময় কিছু টাইম নষ্ট করে ফেলছি, সেই দিন আমরা ওই দিন থেকে আর এগুলো হবে না। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধুবান্ধবকে সাথে নিয়ে নেক্সট ক্লাসে লাইভে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।